প্রদীপদা কোনোদিন খেলার দিন মোটর বাইকে কাউকে পরিষ্কার বল আমি যাবো আজ খেলার দিনে, তোমার গুড লাক আছে কি ব্যাড লাক আছে জানি না, আমার মোটর বাইকে কেউ। ওই লাল গ্যালারির ওখান থেকে ডান দিক থেকে ভম্বলদা সেন্টার করলো, ডান পায়ে স্লেনটা ঢুকছে ইস্ট বেঙ্গল বল, মনাদা বলটা নাগাল পেল না, শ্যামতাবা শুধু দেখে নিয়েছে যে বলটা আসছে, কোনো ঘুরলো না, চোরা পায়ে উঠে বাইসাইকেল করলো, বলটা জালে চলে। প্রদীপদার মাথায় হাত, কাকে নিয়ে খেলবো? খাবাইজি তখন অরুণ ভট্টাচার্যকে বললো, আপনাকে আমি দুটো প্লেয়ার এনে দেবো, আমার দেশওয়ালি ভাই, একজন হচ্ছে মজিদ আর একজন হচ্ছে জামশেদ। মনাদা ওইটা খুব সেন্টিমেন্টাল, তাহলে কৃষাণু বিকাশ নিয়ে এত মাতামাতি, আমি কেউ নয়, আমার অবদান নেই। কোনো বিদেশি প্লেয়ারের এত যে একটা অন্য ক্লাবের অন্য দেশে এসে সেই ক্লাবটার প্রতি এত আন্তরিকতা, এই ব্যারোটো ছাড়া দেখা যায়। টুটু বোস যদি না থাকতো তাহলে ওই নির্বাচন বলরাম চৌধুরী। বাপ্পাদা থ্যাংক ইউ সো মাচ, আরো একবার আমাদের চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আপনার প্রথম ভিডিওটা মানুষ এত পছন্দ করেছে এবং তার তলায় এত কমেন্ট পড়েছে যে বাপ্পাদাকে আরেকবার নিয়ে আসো তোমরা, আরেকবার বাপ্পাদার কাছে আমরা পুরোনো দিনের মোহনবাগানের গল্প শুনতে চাই। তো সেই জন্য আপনি আমাদের সময় দিয়েছেন আরো একবার, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তো নিজেকে সৌভাগ্যবান মনে করছি, যাই হোক আমার মতো একটা ক্ষুদ্র ব্যক্তিত্ব, তাকে মানুষ এত চেয়েছে, যাক ভালো লাগছে, তবু মোহনবাগানের দৌলতে এটুকু তো হলো। তো আর দেরি না করে শুরু করে দেবো আপনার যে গল্পের ভান্ডার, গল্পের ঝুলি। তো আগের বার আপনি আমাদের এখানে এসে বলেছিলেন শিশির ঘোষের সই করার গল্প, এয়ারপোর্টে মারামারি হয়েছিল, অসাধারণ লেগেছিল আমাদের শুনতে। তো সেই রকমই ৭৭ সালে শ্যাম থাপার সই করা নিয়ে একটা রোমহর্ষক গল্প আছে, সেটা দিয়ে যদি আজকে আপনি আমাদের অনুষ্ঠানটা শুরু করেন। ৭৬-৭৭-এর সেবারে তখন তো সন্তোষ ট্রফি অসাধারণ একটা টুর্নামেন্ট হতো, মানে ভাবতে পারবি না তোরা সেসব টুর্নামেন্ট, মানে সেই সন্তোষ ট্রফির দিকে তাকিয়ে বসে থাকতো বড় বড় দলের কর্মকর্তারা। সন্তোষ ট্রফিতে যে সমস্ত প্লেয়াররা অসাধারণ ফুটবল উপহার দিত তাদেরকে ইন্টারস্টেটে তখন নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তো মোহনবাগান, বা যেমন কলকাতার টিমে হয়তো খেলছে, সে সন্তোষ ট্রফিতে চান্স পেয়েছে একে অপরের দলের প্লেয়ারকে ভাঙানোর জন্য। কারণ সন্তোষ ট্রফিতে খেলোয়াড়রা ওটাই হতো হচ্ছে একদম মরশুমের শেষ, মানে ক্লাব টুর্নামেন্ট কমপ্লিট, তখন বাংলার নাদ্য সন্তোষ ট্রফি গোটা ভারতবর্ষের যত কোনো রাজ্য তারা খেলতে আসতো। তোরা সেটা ভাবতে পারবি না, সেই সময় সন্তোষ ট্রফি মানে একটা ইতিহাস, একটা ইতিহাস। তো সেই সন্তোষ ট্রফি সেবারে হলো পাটনা ন্যাশনাল, ৭৬-৭৭, ৭৬-এর শেষ ৭৭-এর শুরু। আমরা মহারাষ্ট্রকে হারালাম ১ গোলে ফাইনালে, লতিফউদ্দিন গোল করলো। আচ্ছা, খারাপ লাগে আজকে দেখছি মোহামেডান অবনমনের আওতায় প্লে অফ খেলতে হবে, কি সব খেলোয়াড় খেলে গেছে মান স্পোর্টিং এ। লতিফ ছিল মান স্পোর্টিং এর প্লেয়ার, স্ট্রাইকার খেলতো অসাধারণ, সুদর্শন একজন যুবক, যেমন দেখতে ছিল তেমনি ফুটবল ছিল, পায়ে কাজ। লতিফউদ্দিনের গোলে আমরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলাম। এটা হচ্ছে ওই ৭৬-৭৭-এর সন্তোষ ট্রফি। সিজন শেষ হচ্ছে, সিজন শেষ পাটনা ন্যাশনাল, মহারাষ্ট্রকে ১ গোলে হারালাম। আচ্ছা ঠিক আছে, এবার শ্যাম থাপাকে আগেই মানে সেমিফাইনাল থেকেই অপারেশন চলছে, জীবনদা পল্টুদা বসে আছে ওখানে, আর মোহনবাগানের হয়ে গেছে রবি আদা। তোরা তো নাম শুনিসনি রবি আদার, আমারও একদিন জীবনে তার সঙ্গে পরিচয় হয়েছিল। আচ্ছা, খিদুরপুরের ভেনাস ক্লাবের কাছে থাকতো যতদূর জানি, আজ আর আছে কিনা পৃথিবীতে সেটাও জানি না। ১৯৯২ সালে, তখন প্রায় কি সবে যৌবনে পা দিয়েছি, মোহনবাগানের তখন মেসের ইনচার্জ, সবে ১-১.৫ মাস হয়েছে, টুটুদা দায়িত্ব দিয়েছে, মাথার উপর কালিদা। আচ্ছা, গার্জেন, আমি দেখছি কালি অ্যাডভাইস করে কালিদা। একদিন এইরকম গ্রীষ্মের বিকেল বেলায়, এপ্রিল মাসের শেষ, মে মাস, মাঠে ঢুকছি, যেখানটা অনেক সময় উমাপতি কুমার বসতেন, ওইরকম জায়গায় দেখলাম একজন বসে আছেন, সুঠাম স্বাস্থ্যের অধিকারী একজন যুবক, তখনকার মানে তখন যুবকই ছিল, আজকে থেকে বলছি এটা প্রায় ৩৩ বছর আগেকার কথা। একজন নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিল, বলে এ হচ্ছে রবি আদা, পরিচয় কর। রবি আদা বললো রবি আদা ওকে বললো যে এই সবে মেসের ইনচার্জ হয়েছে, এরা এখন মাঠের হোল টাইমার, দেখ এর নাম বাপ্পা, প্লেয়ার টেলার এখন সই করাতে যায়। তা আমার পিঠে কাঁধে হাত রেখে বলেছিল ভালো করে ক্লাবটা করো, আমি তো আর এখন সেরম আসি না। আসলে রবি আদা দীর্ঘদিন মোহনবাগান ক্লাবে ছিল না, অশোক ঘোষ যিনি অল ইন্ডিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন, অশোকদা যখন মোহনবাগান ছেড়ে অল ইন্ডিয়া চলে গেলেন, তখন রবি আদা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল অশোকদা। ঠিক আছে, আচ্ছা, যাকে এরপরে আসি শ্যাম থাপা, প্রদীপ চৌধুরী গেছে তখন ওখানে, রবি আদা তখন ওখানে, আবার জীবনদা পল্টুদাও ওখানে, মানে সবাই গেছে, সবাই প্লেয়ার গার্ড দেবে, কেউ প্লেয়ার তুলবে, এই সমস্ত। সেমিফাইনাল থেকেই অপারেশন ফাইনাল করছিল মোহনবাগান, আর সে বছরে ফুটবলের দায়িত্বে ছিল তেওয়ারিদা, রামকৃষ্ণ তেওয়ারি। তার আগের বার ছিল রায়দা, অর্থাৎ ৭৬-এ রায়দা সেই অপারেশনও করে ফেলা যেত, কিন্তু সামান্য একটা ১ মিনিটের হেরফেরের জন্য সেবার আমরা শ্যাম থাপাকে তুলতে পারি। আচ্ছা, কিন্তু মহারাষ্ট্রের সঙ্গে আমাদের ফাইনাল হয়ে গেল, বাংলা জিতলো ১ গোলে, লতিফউদ্দিন গোল করলো। সেই রাত্রিরে প্রায় মধ্যরাত্রিরে
এটা তো আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম না, কিন্তু শুনেছি ড্রেন পাইপ ধরে নেমে আমি এনে বাথরুমের দিক থেকে প্রদীপ চৌধুরী সাহায্য করেছিল আচ্ছা, শ্যামদাকে বেরিয়ে আসার জন্য। মানে আমাদের দিকপাল স্টপার প্রদীপ চৌধুরীও চান্স পেয়েছে সন্তোষ ট্রফিতে। এবার রবিয়াদা আর বিস্তারিত বলছি না, সেইভাবে তৈরি হয়ে শ্যামদাকে ওখান থেকে নিয়ে গাড়ি করে সোজা নেপাল চলে, নেপালে বাই কার। আচ্ছা, তাই তো ইতিহাস বলে, আমি যতদূর জানি। পরের দিন সমস্ত সংবাদপত্র, বহুল প্রচারিত বড় বড় সংবাদপত্রে হেডলাইন, শামথাপা উদাও, মোহনবাগান শিবিরে উল্লাস। আচ্ছা, এরপর কলকাতায় ফিরে এলো 77 সাল। মানে এটা প্রপার কিডন্যাপ করার মতোই। কিডন্যাপ নয়, সে তো নিয়ে গেছে। কিডন্যাপটা কি? কিডন্যাপ হচ্ছে তোর ইচ্ছার বিরুদ্ধে আমি তুললে সেটা কিডন্যাপ। ঠিক ঠিক। কিন্তু যখন তোর স্বইচ্ছে আমি নিয়ে যাব তখন কিছু কিডন্যাপ না। তখন কিডন্যাপে কি আছে? হ্যাঁ, জীবনদা পল্টুদার চোখে ধুলো দিয়ে নিয়ে গিয়েছে আচ্ছা, রবিওদা। আরে এসব লোক মোহনবাগান ক্লাবে আমি দেখেছি, তাদের খুব সান্নিধ্য হয়তো অল্প পেয়েছি, অনেককে খুব মিস করি। বেশ। আজকে জানি না পৃথিবীতে আছে কিনা কোনো যোগাযোগ। আচ্ছা, উত্তর কলকাতার বনিদি বাড়ির ছেলে মদন সাহা ভালোবাসতো আমাকে খুব। ওরা বলতো, বারবার উৎসাহিত করতো, ভালো করে করো মাঠটা বাপ্পা, ভালো করে মাঠ করো। বেশ। শামকে তোলা হলো। তারপর দল যিনি সই করতে গেল সেদিনকে সমস্ত বেলা 1:30-2টার সময় গোটা সুতার কিনে, তখন সুতার কিন স্ট্রিটে ছিল আইএফএর অফিস, ওইখানে প্লেয়ার সই করাতে নিয়ে যেত। আচ্ছা, শ্যাম সই করতে ঢুকলো, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেল। ইস্ট বেঙ্গল সাপোর্টারদের সঙ্গে প্রবল গন্ডগোল মোহনবাগান। 200 থেকে 250 সোডার বোতল ভেঙেছিল। মানে খণ্ডযুদ্ধ। 200 থেকে 250। তখন জানিস না তোরা, এখন তো এই এতগুলো এই বহুজাতিক সংস্থার কোল্ড ড্রিঙ্কস দেখিস, কে ক্যাম্পাকোলা, কে লিমকা, কে অমুক, কে তমুক। তখন পাওয়া যেত সোডা লেমনেড খেতাম আমরা। আচ্ছা, সোডার বোতল, হ্যাঁ। 200 থেকে 250 সোডার বোতল ভাঙচুর হলো। এটা কারা করলো? ইস্ট বেঙ্গল সমর্থকরা? দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা। অর্ধেক দোকানপাট বন্ধ হয়ে গেল সুগার কিং স্ট্রিট। সই করতে গেছে শ্যাম থাপা। মোহনবাগান 3 দিন সই করিয়েছিল। লাস্ট দিনে বিশ্বজিৎ দাসকে সই করিয়ে বলে দিল আমাদের সই শেষ, আর করাবো না। প্রথম 3 দিনের টিম কমপ্লিট করে বেরিয়ে গেল ফুটবল সেক্রেটারি রামকৃষ্ণ তেওয়ারি। আলাদাই বেলা। হ্যাঁ, শামতা একটা ইতিহাস, অসাধারণ। সব মিস করি এখন, অ্যামেজিং। এখন সব মিস করি। দারুণ দারুণ। এই জন্যই তো আপনার কাছ থেকে এই গল্পগুলো শুনবো বলেই তো আপনাকে আমাদের চ্যানেলে নিয়ে আসা। তো শ্যাম থাপার কথা যখন বাপ্পাদা আপনি তুললেনই, শ্যাম থাপার সই অসাধারণ লাগলো গল্পটা শুনতে। তো শ্যাম থাপা চলে এসছে মোহনবাগানে। শ্যাম থাপা বলতে যে সবার আগে যে মাথায় আসে বাইসাইকেল কিকের গোলটা, সেই ম্যাচে একটা অসাধারণ গল্প আপনি আমাদেরকে অফলাইন বলেছিলেন, সেটা আজকে অন ক্যামেরা যদি বলেন। টিম নামা নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। 78 সাল, হ্যাঁ, প্রথম টুর্নামেন্ট কলকাতা লিগ। আমাদের ক্যাপ্টেন গোপাল দা, মানে প্রসূন ব্যানার্জি, এখন যে এমপি হাওড়া। আচ্ছা, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সুরজিৎ দা, প্রয়াত সুরজিৎ সেনগুপ্ত, শ্রদ্ধা জানাই। অসাধারণ খেলোয়াড়, বলকে কথা বলাতে পারে। আমি এত বড় প্লেয়ার দেখি, বাহুরিন থেকে ডেকেছিল, কিন্তু বাইরে যাই। এসব মানে এখন বললে না, আমি গল্প বলে যাব, সারা রাত খেতে যাবে তোদের সেসব খেলোয়াড়কে। যাই হোক, প্রথম ম্যাচ লিগে ইস্ট বেঙ্গল ভার্সেস পুলিশ। ইস্ট বেঙ্গল 7 গোল দিল পুলিশকে, 7 গোল। গোটা ইস্ট বেঙ্গল সাপোর্টাররা নাচতে নাচতে বেরোচ্ছে মাঠ থেকে। দ্বিতীয় ম্যাচ ইস্ট বেঙ্গল স্পোর্টিং ইউনিয়ন, এটা 78 সাল বলছি, আজকে থেকে কত বছর আগেকার কথা বলছি, 22 বছর আর 25 বছর, কত বছর, 47 বছর আগেকার কথা বলছি। দ্বিতীয় ম্যাচ স্পোর্টিং ইউনিয়ন, ইস্ট বেঙ্গল জিতলো 2-1। তৃতীয় ম্যাচ ইন্দ্রপতন ঘটলো, ওয়াডির কাছে 1 গোলে হেরে গেল। মাঠে আগুন জ্বল, ইস্ট বেঙ্গল পেছিয়ে পড়লো। তা তখন তো জিতলে তুই 2 পয়েন্ট, ড্র করলে তোর 1 পয়েন্ট, হারলে তোর কোনো পয়েন্ট নেই। ইস্ট বেঙ্গল হারলো ওয়াডির কাছে, মোহনবাগান 2 পয়েন্টে লিডিং। একটা ভালো লিড নিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ। ইস্ট বেঙ্গলের হাতে তখন কিচ্ছু নেই, এতটাই পয়েন্টে পেছিয়ে পড়েছে। আরো মনে হয় 2-1 ম্যাচ ড্র করেছিল, সেটা ঠিক খেয়াল করতে পারছি। আচ্ছা, একটু ভেবে নি। হ্যাঁ, 78 সাল। এর মাঝখানে একটা, এই ম্যাচের আগে আরেকটা উত্তেজনা গল্প বলি, মানে এটা এই ম্যাচ গিরেই বল। সেইবার ইন্টারস্টেটে সাবির আলী এলো কলকাতাতে। আচ্ছা, একটা দীর্ঘ টাইম সাবির আলী আন্তরাজ্য ছাড়পত্রের কি একটা ভুলভ্রান্তির জন্য মাঠে নামতে পারেনি, কিন্তু কলকাতায় বসে আছে, প্র্যাকটিস করছে, কিন্তু মাঠে নামতে পারছে। আচ্ছা, ঠিক আছে। এইবার ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচের 78 সালে যে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ, আগের ম্যাচটা ছিল ইস্ট বেঙ্গলের সঙ্গে জস টেলিগ্রাফে। আচ্ছা, সেই ম্যাচের আগে 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে আইএফএ পারমিশন দিল যে সাবির আলী খেলতে পারবে। সাবির নাম ঠিক হয়ে গেল। ছাড়পত্রটা ওই আন্তরাজ্য ছাড়পত্রে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সেটা ওকে হলো। সাবির আলী নামলো। মোহনবাগান ইস্ট বেঙ্গলের ঠিক আগের ম্যাচে জস টেলিগ্রাফ ইস্ট বেঙ্গল 4 গোলে ইস্ট বেঙ্গল জিতলো। কি উন্মাদনা ইস্ট বেঙ্গল সাপোর্টারদের মধ্যে। সাবির আলী কোনো গোল করেনি, বাট অন্য যে প্লেয়ার ছিল তাদেরকে সাবির আলী তাদের মানে অনেক অ্যাসিস্ট করেছে। এইবার আসছি 78 সালে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ, ডার্বি। তখন আমরা বড় ম্যাচ বলতাম, তখন কোনোদিন ডার্বি বলিনি। ডার্বি টার্বি সব টান হালে এসছে।
এসব ফ্যান ক্লাব ডার্বি এসব হালে এসছে। আমাদের সময় মাদার ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ বড় ম্যাচ, বড় ম্যাচ। মোহনবাগান মোহামেডান ম্যাচ বড় ম্যাচ, ইস্ট বেঙ্গল মোহামেডান ম্যাচ বড় ম্যাচ, সব ডারি টারি হালে এসছে। বেশ বেশ। এবার একটা বৈশিষ্ট্য হলো তখনকার দিনে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান, মোহনবাগান মোহামেডান যত বড় ম্যাচ কলকাতা লিগে শনিবার করে, শনিবার বিকেল 4:15, 70 মিনিটের খেলা। আচ্ছা 4:15 থেকে 5:10, আবার 5:05-10 থেকে ওই 6:10 খেলা শেষ। ঠিক আছে, 6টার মধ্যে রেজাল্ট কমপ্লিট। 70 মিনিটের খেলা কলকাতা লিগে, বাট যখন সিল বা অন্য নকআউট টুর্নামেন্টে সেখানে 90 মিনিট। আচ্ছা, কিন্তু সেবারে একটুখানি ইন্টারাপ্ট করছি, এটা কতদিন চলেছিল 70 মিনিটের খেলাটা? আমার ময়দানি জীবনে তো 70 মিনিট দেখেছি প্রায় 80 সালের শেষ অব্দি, 90-90 থেকে সম্ভবত ওইটাও কনভার্ট হয়ে গেল টোটাল 90 মিনিট। আচ্ছা, আর যদি খুব স্মরণ শক্তি ভুল না হয়, বেশ বেশ। 90-এর দশক থেকে ওটা 90 মিনিট, সব খেলা 90 মিনিট হয়ে গেল। আর নকআউটে যদি 90 মিনিটে গোল না হয় 120 মিনিট, তারপর না হলে ট্রাই ব্রেকার, সাডেন ডেথ, এই সমস্ত। তারপরে একটা টাইমে এলো গোল্ডেন গোল চালু হলো, ওই টাইমের মধ্যে যদি কেউ গোল করে দিতে পারে সে ম্যাচ তখনই জিতে গেল। সেসব তো কিছু টেকনিক্যাল ব্যাপার ফুটবলের সাইডে। তো 78 সালের ম্যাচটা রবিবার পড়ল, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ। এটা আমাদের কাছে খুব একটা আশ্চর্য, মানে তখন লাগতো যে শনিবার ম্যাচ রবিবার পড়ল, কোনো একটা কারণে রবিবার ম্যাচটা পড়ল। এইবার খেলার আগে প্রদীপ দা চিরকাল ফিরিঙ্গি কালীবাড়িতে যেত, আর ফিরিঙ্গি কালীবাড়ি অসম্ভব প্রদীপ দা মানত, ধর্মভীরু মানুষ ছিল। আর ধর্মভীরু মানুষ প্রদীপ দা এইগুলো খুবই মানত, খুবই মানত, কোনো সন্দেহ নেই। আমি তার সঙ্গে মিশেছি, কাছ থেকে আমি দেখেছি। প্রদীপ দা কোনোদিন খেলার দিন মোটর বাইকে কাউকে তুলতো, পরিষ্কার বলতো আমি যাবো আজ খেলার দিনে, তোমার গুড লাক আছে কি ব্যাড লাক আছে জানি না, আমার মোটর বাইকে কেউ উঠবে। দেখেছি এগুলো একদম, মানে আমি হ্যান্ড টু মাউথ দেখি। তো প্রদীপ দা গেল ম্যাচের আগে। এবার প্রদীপ দার যে অ্যাস্ট্রোলজার সে বলেছিল, প্রদীপ বাবু যে দল কালকের ম্যাচে প্রথম মাঠে নামবে সে হারবে। বাবা, আপনি কোনো অবস্থা পয়দা বললে তো কি করবো, বলো কোনো অবস্থায় আপনার টিম নিয়ে আপনি আগে নামবেন, বিরোধী শিবিরকে আগে নামবে। এইবার 4:15 খেলা, দ্বন্দ্ব লেগে গেল। এবার ইস্ট বেঙ্গল বলছে আমরা আগে নামবো, ওই দা বলছে আমি তো নামবোই না। 45 মিনিট, মানে সূর্য আস্তে আস্তে নামছে, যদিও গরমকাল, আগস্ট মাসে খেলাটা হয়েছিল। আচ্ছা, সেদিনকে খুব ভালো রোদ্দুর, সানসাইন, ব্রাইট সানসাইন ছিল, মানে আগস্ট মাস মানে বৃষ্টির মাস হলেও, বাট ওই দিনে ব্রাইট সানসাইন ছিল। বেশ। এন্ড দ্যাট ইজ সানডে, রোববার। তো যাই হোক, তারপরে গোপালদা আমাদের ক্যাপ্টেন, আর ওদিকে সুরজিৎ দা, দুজনে তখন গোপালদা গিয়ে অ্যাপ্রোচ করলো সুরজিৎ সেনগুপ্তকে, দুটো টিম একসঙ্গে মাঠে নাও, রাজি আছি? সুরজিৎ বলে রাজি আছি। তখন দুটো টিম সারিবদ্ধভাবে একসঙ্গে মাঠে। প্রদীপদার কোনো অসুবিধা হলো না? প্রদীপদা ওইটুকু ছাড় দিল যে আমাকে তো আগে নামতে হয়নি, ওরাও আগে নামিনি, ফলে এবার দেখা যাবে যা হবে। ফার্স্ট হাফে সমানে সমানে লড়াই, দ্বিতীয়ার্ধে মিনিট 16-17 খেলা গড়িয়েছে। ইস্ট বেঙ্গল গোলরক্ষা করছে র্যাম্পার্ডের দিকে, মানে ভাস্কর গাঙ্গুলি রয়েছে র্যাম্পার্ডের দিকে, শিবাজি ব্যানার্জি রয়েছে ইডেন গার্ডেন্সে। হলো একটা বল পেছন দিক থেকে ইস্ট বেঙ্গলের কোনো হাফ ব্যাক, ওটাকে বলে ফুটবলের পরিভাষায় লব করে ফেলেছে সামনে, শুধু শিবাজি দাস সুরজিৎ দাস সেকেন্ড ডিস্টেন্স, শুধু বলটাকে ফিনিশ করবে। গোটা ইস্ট বেঙ্গল জনতা ধরে নিয়েছে গোল, যারা টিভি দেখছে তারা বাড়িতে ভেঙে ফেলছে গোল গোল করে। গৌতম সরকার মাঝখান থেকে মনে হলো মাটি ফুঁড়ে বেরোলো, বলটাকে ক্লিয়ার করলো, বলটা গিয়ে পড়লো মোহনবাগানের ডে স্লিপে, যেখানে খেলা দেখতো লিগের খেলা, সেইখানে গিয়ে বলটা অনেকটা দূরে, মানে একদম মাঠের বাইরে টপকে গ্যালারিতে গিয়ে আউট অফ নোওয়্যার, গোল হলো। আচ্ছা, খেলা চলছে, ঠিক তখন 22:30-23 মিনিট। একটা গ্যালারি ছিল ডান দিকে, মেম্বারশিপ গ্যালারি, পুরো লাল রং করা ছিল। আচ্ছা, লাল গ্যালারি, এরকম চওড়া সিমেন্টের স্ল্যাব দেওয়া। ওই লাল গ্যালারির ওখান থেকে ডান দিক থেকে রাইট উইং ধরে সুভাষ ভৌমিক দৌড় শুরু করেছে উইথ দ্য বল, কেউ ধারে কাছে আসছে না, টেনে নিয়ে গেল। এইবার কর্নার ফ্ল্যাগ, ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক খেলছে সত্যজিৎ মিত্র, যার ময়দানি নাম ছিল মামা। সত্যজিৎ মিত্র কোমরে হাত দিয়ে চেস করছে, কর্নার ফ্ল্যাগ, সুভাষ ভৌমিক, সত্যজিৎ মিত্র। আচ্ছা, দুটো পায়ে এরকম একটু চওড়া রেখেছিল, ফাঁক রেখেছিল, পায়ের ফাঁক দিয়ে সুভাষ দা চেটো দিয়ে বলটা মারলো, বলটা পায়ের ফাঁক দিয়ে গলিয়ে নিল, বলটা চলে এলো মাঠের মধ্যে। আর সত্যজিৎ মিত্র একটা স্লাইড করতে গেল, সোজা মাঠের বাইরে চলে গেল। আচ্ছা, এবার ভম্বলদা ঢুকলো বলটা নিয়ে, মানে সুভাষ বলটা নিয়ে ঢুকে সুভাষ দা দেখছে ইস্ট বেঙ্গল বক্সের দিকটা শুধু দেখছে, সেন্টার করবে। ইস্ট বেঙ্গল বক্সে কি পজিশন, গোল লাইনের ওপর ভাস্কর গাঙ্গুলি, একদিকে শ্যাম থাপা, শ্যামের মুখটা রয়েছে ইডেন গার্ডেন্স এর দিকে, আচ্ছা, মুখটা দেখছে ইডেন গার্ডেন্স, শ্যামের পেছন দিকটা হচ্ছে ইস্ট বেঙ্গল গোল। আচ্ছা, আর হাবিবদা মনাদা মাঝখানে, শামথা একটু এগিয়ে, এই মনাদা এই হাবিবদা, ভম্বলদা সেন্টার করলো, ডান পায়ে স্লেন্টার ঢুকছে ইস্ট বেঙ্গল বক্সে, হাবিবদা এরা মাথাটা শুধু দিয়ে বলটাকে একটু তুলে দিল, মনাদা বলটা নাগাল পেল না, শ্যামথাপা শুধু দেখে নিয়েছে যে বলটা আসছে,
কোনো ঘুরলো না, জোড়া পায়ে উঠে বাইসাইকেল করলো। ভাস্কর গাঙ্গুলি শুধু এরম ভাবে, আমার এখনো মনে হয় এইরম ভাবে শুধু দেখলো, হাতটা বলটা জালে চলে গেল, ইতিহাস। আমরা 1 গোলে জিতলাম। অমর হয়ে গেছে বাইসাইকেল কিকের গোল। অসাধারণ শান্ত, অসাধারণ। আর বললাম তোকে, আহা সেই সব দিন বাংলায়, শুধু ওই খেলাটা কেন, অনেক খেলায় অজয়দা বলতো শামের পায়ে বল, শামের একদিকে সুরজিৎ আর একদিকে গৌতম, শাম ভাবছেন কাকে দেবেন, ছোট্ট একটা ফ্লিক করে সামনে সুহাসকে লক্ষ্য করে দিয়েছেন। এসব দিন আর ফিরে আসবে না কলকাতা ফুটবলে। অসাধারণ, অসাধারণ। তো সাবির আলীকে নিয়ে এসেও কোনো লাভ হলো না সে বছর, আর কোনো লাভ। দুর্দান্ত লাগছে বাপ্পাদা আপনার কাছে এই গল্পগুলো শুনতে। শিল্ড ফাইনাল, ঐতিহাসিক আরারাত ম্যাচ, তো সেই ম্যাচটা নিয়ে যদি কিছু বলেন আপনি। আরারাত ভার্সেস মোহনবাগান, ঐতিহাসিক ম্যাচ, মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের ফাইনাল। ইস্টবেঙ্গল আরারাতের কাছে হেরে গেল সেমিফাইনাল, আমাদের সঙ্গে জস্টেল ইন্দাফের সেমিফাইনাল, 4 গোল মারলাম জস্টেল ইন্দাফকে। তুই এই জস্টেল ইন্দাফকে দিয়ে সেই জস্টেল ইন্দাফ বিচার করিস না। আচ্ছা, তখন চোখের জল ফেলে দিত এই জস্টেল ইন্দাফ। বৃষ্টির মাঠ, অসম্ভব বৃষ্টির মাঠ, আরারাতের সঙ্গে খেলা। আরারাত খুব নামকরা দল, রাশিয়ান টিম সম্ভবত, রুশ দল আরারাত, তাই তো? সোভিয়েত রাশিয়া। হ্যাঁ, আরারাত এসছে খেলতে মোহনবাগানের সঙ্গে ফাইনাল। আমরা প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে পড়লাম। আমি 47 বছর আগে যে লোকটা গোল করেছিল সেই টিমের, আরারাতের, আমার নামটা মনে আছে। আচ্ছা, প্রথম গোল করে রাশিয়াকে এগিয়ে, ওই আরারাতকে এগিয়ে দিল। আর কে দি আন্দ্রে আসিয়ান প্রথম ছিল, গোল করলো, আমরা পেছিয়ে গেলাম 1 গোলে। আর কে দি আন্দ্রে আসিয়ান, ঠিক আছে। তারপর খেলা শুরু করলো মোহনবাগান। বিদেশদা এলো, কাকে একটা তুলে বিদেশদাকে নামালো প্রদীপদা, আর ওই বৃষ্টির মাঠে বিদেশদা দৌড়চ্ছে, গোটা আরারাত টিম তাকিয়ে দেখছে, আরে একে তো ধরতে পারছি না। মোহনবাগান পর পর 2টো গোল করলো, একটা বোধহয় হাবিবদা করলো, আর একটা বোধহয় শামদা করেনি, মনে হয় একটা বিদেশদা করেছিল, একটা হাবিবদা। বেশ, আমার এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ছে আমি বলছি, দেখ 47 বছর আগেকার ঘটনা, ওদিকে 22 বছর, এদিকে 25 বছর, 2-1টা ভুল হতে পারে, তবু বলছি মোহনবাগান 2-1 দ্বিতীয়ার্ধের খেলা শেষ লগ্নে, প্রায় 82-83 মিনিটের মাথায় মোহনবাগান প্রায় জিতে যাচ্ছে, এরম একটা সময় বৃষ্টির মাঠ, একটা ল্যাপচা শটে, ফুটবলের ভাষায় ল্যাপচা শটে গোল করলো রাশিয়া, গোল শোধ করলো, একদম বারের কোণ দিয়ে বলটা গোলে ঢুকলো। আচ্ছা, সেই গোলদাতা কে ছিল জানিস? এখনকার সাংবাদিকদের জিজ্ঞাসা করিস, ওরা যদি বলতে পারে। রাশিয়াকে এগিয়ে দিয়েছিল যে খেলোয়াড়, আমি আগে বলেছি, আর কে দি আন্দ্রে আসিয়ান। মোহনবাগান 2-1 লিড করছে, সমতায় ফেরালো যে খেলোয়াড়টির নাম আসাদ কাচাত্রিয়ান। আসাদ কাচাত্রিয়ান, আমার এই দুটো নাম, আর কে দি আন্দ্রে আসিয়ান আর আসাদ কাচাত্রিয়ান, আজকে 47 বছর পরে এই টেবিলে তোকে বলছি, যদি কোনো সাংবাদিক বা যদি যারা খবর রাখে তারা যদি খুঁজে দেখে, আমি তাদের বলছি, এটা কোনোদিন ভুল বলিনি আমি, দুটো নামই অব্যর্থ তোকে বলছি। বেশ, 2-2 ড্র, আইএফএ শিল্ড যুগ্ম জয়ী মোহনবাগান। শিল্ড দেশের বাইরে গেল না, শিল্ড দেশের বাইরে গেল না। 6 মাস আমাদের, 6 মাস আরারাত। দুর্দান্ত। ভারতের পতাকাকে আবার ঊর্ধ্বে তুলে ধরলো মোহনবাগান। এটা মোহনবাগানের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচ বিদেশি টিমের এগেইনস্ট। আমার তাই মনে হয়, আমি যেগুলো দেখেছি তাতে আমার তাই মনে হয়েছে। এলের সঙ্গে ম্যাচটা, সেটা তো একটা প্রদর্শনী ম্যাচ। এবারে 78 সালে যে ম্যাচটার কথা আমি বলছিলাম, যে যেহেতু শ্যাম থাপাকে নিয়ে আপনি বলছিলেন, শ্যাম থাপাকে আউট অফ দ্য পজিশন একটা ম্যাচ খেলতে হয়েছিল, সেই গল্পটা যদি। 78 সালের ডুরান্ডের ফাইনাল, 78 সালে আমরা চ্যাম্পিয়ন হলাম, তাহলে কলকাতা লিগ চ্যাম্পিয়ন, ইস্টবেঙ্গলকে অনেক পেছনে ফেলে দিয়ে, তারপর আমরা আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন, পেয়ে গেলাম 2টো ট্রফি, তারপর ডুরান্ড, শীতকালে ডুরান্ড কাপ। ফাইনাল ম্যাচের আগে কার্ডজনিত সমস্যায় আমাদের মেন রক্ষণের স্তম্ভ সুব্রত ভট্টাচার্য, বাবলুদা, কার্ডের সমস্যায় খেলতে পারে, মানে কোনো চোট বা অন্য কোনো সমস্যা নয়, কার্ডের সমস্যা। প্রদীপদা কি করবে, স্টপার নেই, প্রদীপ চৌধুরী একটাই স্টপার, বাবলুদার কোনো ব্যাকআপ ছিল না। ব্যাকআপ ছিল, কিন্তু ওই ম্যাচে প্রদীপ চৌধুরীর সঙ্গে শ্যাম থাপাকে স্টপার। বাপ রে বাপ, প্রদীপ চৌধুরী আর শ্যাম থাপাকে স্টপার। শ্যামদা কেমন খেলেছিলেন? খেলেছিল, একটা পূর্ণ স্ট্রাইকারের প্লেয়ার, তাকে স্টপার খেলতে হচ্ছে। প্রদীপ চৌধুরীর সঙ্গে শ্যাম থাপাকে স্টপার। ফার্স্ট হাফেই ইস্ট বেঙ্গল 3 গোলে লিড করলো। প্রথম গোল করলো সুরজিৎ সেনগুপ্ত, দ্বিতীয় গোল করলো মিহির বোস, তৃতীয় গোল করলো তপন দাস। আচ্ছা, মানে আমাদের এখানকার এই পল্লীমঙ্গলের ধলুদা। 3 গোলে আমরা পেছিয়ে গেলাম প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে সমানে সমানে লড়াই, অসম্ভব খেলেছে মোহনবাগান, কিন্তু খেলায় আর ফিরতে পারিনি। ইস্ট বেঙ্গল ডুরান্ড চ্যাম্পিয়ন হলো আমাদের হারিয়ে। আর তারপরে তো লাস্ট একটা ট্রফি ছিল রোভার্স, সেটা নিয়ে কিছু জানতে চাস? অবশ্যই অবশ্যই, রোভার্স নিয়েও একটা গল্প আছে, যে একজন ফুটবলার নন এমন একজন প্লেয়ার এসে হারিয়ে দিয়ে গেছিলেন, সেই গল্পটা যদি একটু ডিটেলে বলেন। প্রথম ম্যাচ কোয়ার্টার ফাইনাল বোধহয় ওরকে মিলসের সঙ্গে হয়েছিল। আচ্ছা, ওরকে মিলস ভার্সেস মোহনবাগান। মহারাষ্ট্রের কোনো ক্লাব? মহারাষ্ট্রের টিম ওরকে মিলস। আমি অনেক দিনে পুরনো রোভার্স কাপ। আচ্ছা, এটা কোয়ার্টার ফাইনাল। রোজারিও আন্টাও প্লেয়ারটার নাম। আচ্ছা,
পরের দিন কাগজে খেলার পাতায় লিখলো খেলতে নেবেই 4 গোল। ভেতরটা ভালো করে পড়ে দেখা গেল প্রথম ম্যাচে মোহনবাগান 4 গোলে হেরে গেল। রোজারিও আন্টাও গোল করেছে। সে নাকি কোনো নন ফুটবল প্লেয়ার নয়, সে নাকি কোথায় ভলি খেলে। বাপরে, তারা এসে এরকম প্রফেশনাল ফুটবলদের হারিয়ে দিল। হয়ে গেল, হেরে গেছে। তখন মোহনবাগান ডুরান্ডা হেরে যাওয়ার পর রোবার্টসও তখন মরশুম শেষ হয়ে আসছে। আচ্ছা, হেরে গেলাম, কিন্তু সেবারে আমরা কলকাতা লিগ আর শিল্ড চ্যাম্পিয়ন। রোজারিও আন্টাও একটাই 4টে গোল, মানে হ্যাটট্রিক সহ। তো এই প্লেয়ারটা কি মানে পরবর্তীকালে আর পরবর্তীকালে তো কেউ নেয়নি। তা পরবর্তীকালে তাকে আর আমি ফুটবলের ইতিহাসে আমি খুঁজে পাই। তাই সে শুধু একটা ম্যাচ হয়, এরকম হয়, এরকম অনেক ইতিহাসে হয়। একটা ম্যাচের জন্য অনেক কিছু হয়, এরকম হয়। ওরকম একটা প্লেয়ার রোজারিও আন্টা, আমি নাম বলে দিচ্ছি। সাংবাদিকরা যদি কেউ চ্যালেঞ্জ করার তাকে করে দেখা, আমি নাম জানে না ব্যাপারটা। সে কে জানে না আমি বলতে পারবো, নিশ্চয়ই জানে। রোজারিও আন্টাও হ্যাটট্রিক সমেত 4টে গোল করেছিল কোয়ার্টার ফাইনাল মোহনবাগান আউট। তো মোহনবাগানের মতো একটা টিমকে হ্যাটট্রিক সমেত 4টে গোল করে সেই প্লেয়ার হারিয়ে গেল। যে কোনোদিন ফুটবল খেলেনি, ভলি খেলে। প্রফেশনাল ফুটবল প্লেয়ার নয়। তখনকার দিনে সংবাদপত্র বলেছিল ওর নাকি ভলিবল প্লেয়ার, কিন্তু ফুটবলটা খেলতে হয়তো সাইড। ওরকে মিলসের প্লেয়ার ছিল, আমি টিমটা বলে দিই। ওরকে মিলসের স্ট্রাইকার খেলেছে। আচ্ছা, রোজারিও আন্টাও। তো আপনি এগুলো জানেন বলে আপনার থ্রুতে আজকে আমাদের দর্শক বন্ধুরাও জানতে পারছে। তো এরকম আরো অনেক গল্প শুনতে চাই বাপ্পাদা আপনার কাছে। বল, কি জানতে চাস বল। তো বাপ্পাদা নেক্সট যেটা জানতে চাইবো, আমরা তো ইতিহাস ধরে ধরে আসছি বছরের পর বছর। নেক্সট যেটা জানতে চাইবো সেটা হচ্ছে 80 সালের ফেডারেশন কাপ। ফেডারেশন কাপ বরাবরই মোহনবাগানের একটা পয়া ট্রফি। সেই 80 সালের ফেডারেশন কাপের সেমিফাইনাল এবং ফাইনালে অসাধারণ কিছু ঘটনা ঘটেছিল, সেটা আপনার থেকে জানতে চাইবো। 80 সালে ফেডারেশন কাপ শুরু হলো, সেবার আমি মাধ্যমিক হয়ে গেছে। আর আমাদের মাধ্যমিকের বৈশিষ্ট্য কি ছিল, এই এখনকার সব পরীক্ষা গুলো দেখি তো, কি সব সেমিস্টার হ্যান ত্যান। পয়লা বৈশাখ হচ্ছে 15ই এপ্রিল। 14ই এপ্রিল সকাল 10টা থেকে 1টা 3 ঘন্টার অঙ্ক পরীক্ষা দিয়ে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। লাস্ট পরীক্ষা অঙ্ক পরীক্ষা, রাইট। যেদিন থেকে নতুন সিলেবাসে মাধ্যমিক শুরু হয়েছে ফ্রম দ্য ইয়ার 1976, সেই দিন থেকে যতদিন মাধ্যমিক আমি যেভাবে যে সময় দিয়েছি বা তারপরেও, শেষ পরীক্ষা হতো পয়লা বৈশাখের আগের দিন, ফার্স্ট হাফ 10টা থেকে 1টা 3 ঘন্টা পরীক্ষা ম্যাথামেটিক্স। আমাদের পরীক্ষা শেষ হলো পরের দিন পয়লা বৈশাখ। 16 তারিখ বাদ দিয়ে 17ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত টোটাল 20 দিন কি 21 দিনের একটা মাঝখানে এতে কলকাতায় অনুষ্ঠিত হলো ইডেন গার্ডেন সেন্ট্রাল প্লেস ফেডারেশন কাপ। অসাধারণ ট্রফি। কি সব ভারতবর্ষের টপ টিম খেলবে, জেসিটি, পাঞ্জাব পুলিশ, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, আর ভালো ভালো টিম, গোয়ার টিম, কেরালার টিম, পাঞ্জাব, তখন পাঞ্জাব কাঁপাচ্ছে। স্টার প্লেয়ার সব ওখানে। জেসিটি মোহনবাগানের খেলা, কন্টন দা আমাদের ক্যাপ্টেন। জেসিটি মোহনবাগান ম্যাচ আমরা এক গোলে জিতছি। তখন খেলার ইনজুরি টাইম চলছে। অজয় বোস বলছে কমটন এবং পারমিন্দার খেলা প্রায় অন্তিম পর্বে, মাঠের মধ্যে কিছু গল্প করছেন, আসলে কদিন আগেই ওরা ভারতীয় শিবিরে ছিলেন। বলতে বলতে খেলা শেষ। মোহনবাগান আজকের এই ফেডারেশন কাপে গ্রুপ লিগের ম্যাচে জেসিটিকে 1-0 গোলে পরাজিত করলো। এই ম্যাচ ইস্ট বেঙ্গলের সঙ্গে সেমিফাইনাল হলো পাঞ্জাব পুলিশ, আমার যদি খুব ভুল না হয়। ইস্ট বেঙ্গল জিতলো প্রথম দিনই, ওরা 3-4 গোলে। আমাদের সঙ্গে মোহামেডান। আর সে বছর মোহামেডানের অসাধারণ টিম। 80 সালে দলবদলে সুরজিৎ সেনগুপ্তর নেতৃত্বে অন্তত 7 থেকে 8 জন খেলোয়াড়, আর সর্বোপরি অন্যান্য টিম থেকে প্রায় 11 জন 12 জন টপ প্লেয়ার মোহামেডান। এটা কেন হয়েছিল? সুরজিৎ তার সঙ্গে কি একটা প্রবলেম হয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাবে। 8 থেকে 9 জন অনুগামী প্লেয়ার নিয়ে তারা সুরজিৎদার কথায় একদম গেছে। সাবি, ডেভিড মানে তুই ইন্ডিয়ান ছেলে ডেভিড না, তোরা চিমাকে কি দেখেছিস? ডেভিড উইলিয়ামস বলেছিলেন মাথায় টুপি পরে খেলতো, ওর পায়ে যা শট ছিল ভাবতে পারবি না। তো সুরজিৎদার ওই লিডারশিপ এবিলিটি ছিল, একটা মানত। যাই হোক, ওটা তো ছেলেদের পার্ট অফ দ্য ময়দান। তখন এদিকে প্রদীপদা ইস্ট বেঙ্গলের কোচ হয়েছে। প্রদীপদার মাথায় হাত, কাকে নিয়ে খেলবো। তখন একটু আগে চলে যাচ্ছি, ফেডারেশন কাপের ঠিক আগে দল বদলটা। তখন ম্যামেন স্পোর্টিং এ 79-এ ইরান থেকে একটা ছেলে এসেছিল, হাফে খেলতো, খাবাজি বলে। আচ্ছা। আর ইস্ট বেঙ্গলের 80 সালে তখন ফুটবল সেক্রেটারি হচ্ছে অরুণ ভট্টাচার্য। আচ্ছা। খাবাজি তখন অরুণ ভট্টাচার্যকে বললো যে আপনাকে আমি 2টো প্লেয়ার এনে দেবো, আমার দেশওয়ালি ভাই, একজন হচ্ছে মজিদ আর একজন হচ্ছে জামশেদ, তারা আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে, স্টুডেন্ট। তখন অরুণ ভট্টাচার্য ঠিক আছে নিয়ে চলো। বললো একটা শর্ত আছে, যদি ওদের আপনি নেন আপনাকে নিতে হবে। বললো ঠিক আছে, তুমি করে দাও, যদি সেরম প্লেয়ার হয় আমরা নেব এবং তোমাকে আমরা নেব। আচ্ছা। ভাঙা ইস্ট বেঙ্গল টিম। অরুণ ভট্টাচার্য গেল আলিগড়ে, ওখান থেকে মজিদ জামশেদকে নিয়ে প্রদীপদা ইস্ট বেঙ্গলের কোচ। প্রদীপদা চওড়া কপাল, আচ্ছা, পেয়ে গেল মজিদ বাস্কারকে।
মাজিদ তখন অলরেডি ইরানের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে, এর আগে স্কোয়াডে ছিল। অসাধারণ। হ্যাঁ, এবার আসছি ম্যান স্পোর্টিং এর সঙ্গে আমাদের সেমিফাইনাল 3 দিন খেলা হয়েছিল, 3 দিন, মানে পরপর 3 দিন নয়, গ্যাপ দিয়ে 3 দিন। এটা কারণটা কি? প্রথম দিন ইডেন গার্ডেন্সে খেলা, এপ্রিল মাস এর শেষ, প্রায় মে পড়ছে, এপ্রিলের একদম শেষ, মের একদম শুরু, কালবৈশাখীর সময়। আচ্ছা, 82-83 মিনিট অব্দি খেলা হয়েছে, প্রবল কালবৈশাখী, গোটা ইডেন উদ্যান, তখন তো আলো নেই মানে মাঠে আলো নেই, মানে লোকের ঘরে ঘরে আলো আছে, মাঠে আলো, ফ্লাড লাইট বলে তখন কিছু অস্তিত্ব ছিল। আলোক স্বল্পতার জন্য খেলা বন্ধ করে রেফারি অ্যাবান্ডন করল। আচ্ছা, এসব অনেক সংবাদপত্রগুলো লেখে, আমি অনেক সময় পড়ে দেখি যে কত ভুল ইতিহাস কেউ লিখছে। প্রথম দিন, এটা আমি বলছি, এগুলো চ্যালেঞ্জ করে বলছি, সাংবাদিকদের যদি অন্য সাংবাদিকরা কেউ মানে বলতে চায় যে এর কোনো দ্বিমত আছে, আমি বাজি ফেলে বলে দিচ্ছি, 83 থেকে 84 মিনিট প্রথম দিন মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে খেলা অ্যাবান্ডন হলো ডিউ টু কালবৈশাখী। আর তখনও যারা রিলে করছে তারা বলছে এই মুহূর্তে মোহামেডানের চাপ একটু বেশি বলে মনে হচ্ছে। হয়ে গেল। এবার আবার গ্যাপ দিয়ে দ্বিতীয় দিনের খেলা, সেমিফাইনাল, 36 মিনিটের মাথায় মোহাম্মদ আকবর মোহামেডান স্পোর্টিং এ গোল করলো, 1 গোলে পেছিয়ে গেলাম আমরা। হলো 44 মিনিট কি 44.5 মিনিটে মোহনবাগান ফ্রি কিক পেল বক্সের ঠিক বাইরে থেকে। আর সেই বছর এই 78, 79, 80 এরকম ওই সময়গুলো, তার 2 বছর আগে থেকে অসম্ভব ভালো ফ্রি কিক করছিল ওইসব জায়গা থেকে গৌতম সরকার। আচ্ছা, তখন মোহনবাগান জনতা ধরে নিয়েছে হেরে গেছে এই ম্যাচ, ডাবল লিগ সেমিফাইনাল, গৌতম সরকার গোল করল, 1-1 সমতায় ফিরলাম আমরা। আবার 1-2 দিন গ্যাপ দিয়ে আবার খেলা, মানে সেকেন্ড লেগের খেলা সকালবেলা হলো, কারণ 7 বা 8ই মে ফেডারেশন কাপের ফাইনালের দিনটা অনেক দিন আগে ধার্য হয়েছিল। আর কি কারণে টুর্নামেন্টটা আর টানা যাচ্ছিল না, মানে টানা যেত না, মানে সেখানেই তোকে শেষ করতে হবে টুর্নামেন্ট। সকালবেলা খেলা পড়লো। সকালবেলা কেন খেলা পড়লো বলছি, সকাল 8:30টায় খেলা পড়লো ইডেন গার্ডেন্স। মাই গড, সকাল 8:30টায় খেলা পড়েছে ইডেন গার্ডেন্স। লোক হয়েছিল, গোটা ইডেন কাঁপছে সকাল 8:30। মাই গড। তারপর আর শিডিউল দিয়ে দিল যে সকালবেলা মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে খেলা, যে জিতবে সে মোহনবাগান জিতুক বা মোহামেডান জিতুক, পরের দিন বিকেলে তাকে খেলতে হবে ইস্ট বেঙ্গলের সঙ্গে ইডেন গার্ডেন্সে। কিন্তু ইস্ট বেঙ্গল রেস্ট পেল। ইস্ট বেঙ্গলের কোনো দোষ ছিল না, কারণ ইস্ট বেঙ্গল তার যথাসময় সে জিতে নিয়ে চলে গেছে। এই খেলাটা প্রলং হচ্ছিল ডিউ টু প্রথম দিন অ্যাবান্ডন হলো, দ্বিতীয় দিন ড্র হলো, তৃতীয় দিন খেলা, সকালবেলা খেলা। আমরা এগিয়ে গেলাম প্রথমার্ধে, মিহির বোস গোল করল। আচ্ছা, দ্বিতীয়ার্ধের খেলা আকবর গোল শোধ করল, আবার 1-1। এবার শুরু হলো 120 মিনিটের খেলা। 120 মিনিটে কোনো গোল হলো না। বেশ, 117.5 মিনিট, 117.5 মিনিট কি 18 মিনিট হবে, তখন মোহনবাগানের কোচ হচ্ছে অরুণ ঘোষ, বিখ্যাত ফুটবলার, বিখ্যাত স্টপার ভারতবর্ষের। এই সেদিন দেখছিলাম, এই তো বেঁচে আছেন, 62 সালে জাকার্তায় যে সোনা জিতার দলের সদস্য, যে টিমে এখনো বেঁচে আছে বোধহয় অরুময়দা বেঁচে আছেন, অরুণ ঘোষ, দুজনে লিখেছে খুব মিস করি থঙ্গরাজকে, খুব মিস করি। আর কাকে, সুনিদা, প্রদীপদা, কোচ ছিল রহিম স্যার। এনাদেরকে নিয়ে বলিউডে একটা সিনেমা হয়েছে রিসেন্টলি। যাই হোক, আমি সিনেমার লাইন অত জানি না, আমি ফুটবল জগতের লোক, আমি বলতে পারবো না ভাই, তোমরা এসব জানো। যাই হোক, তো অরুণদা শিবাজিদাকে বললো, কারণ শিবাজিদা তার আগে পেনাল্টি বাঁচাচ্ছিল দারুণ, গৌতম সরকার ফ্রি কিকে গোল করছিল আর শিবাজিদা দারুণ পেনাল্টি বাঁচাচ্ছিল। অরুণদা শিবাজিদাকে বললো, কিরে পারবি, তোকে না বলে? এটা শিবাজিদা আমায় গল্প করেছে নিজে। আচ্ছা, পারবি? তখন শিবাজিদা বলছে, আমি তো বলছি পারবো, এরম বলা যায় নাকি হলপ করে, আপনি নামান তাহলে চেষ্টা করবো, বলো রেডি হন। শিবাজিদা বলে মাঠে নামলাম, তখন খেলা প্রায় 118 কি 19 মিনিট, আর আমি নামার পর 1 থেকে 1.5 মিনিট খেলাটা চলেছে, মানে নির্ধারিত সময়। আচ্ছা, এক্সট্রা টাইম। বলছে মাঠে নেমে দেখছি যে পা থেকে বুটটা খুলে যাচ্ছে। কেন? তখন মাঠ থেকে বলছি, এই গোবিন্দ, তখন গোবিন্দ রাজ ছিল, তোরা দেখেছিস গোবিন্দকে? দেখেছিস, মাঠে গিয়েও দেখেছি। জীবনটা উৎসর্গ করেছে মোহনবাগানের, জানি। এমন কোন প্লেয়ার ছিল না যার সেবাও করে, ঠিক, এবং সুস্থ করেছে সেসব প্লেয়ার, প্রচুর সেবা শুশ্রূষা করেছে। পাহাড়ের খাদে নেমে গিয়ে ওখান থেকে পাতা তুলে বেটে ওষুধ তৈরি করে প্লেয়ারদের দিত, জানি। তারপর তো এখন তো আর ছেড়ে দিয়ে ওর জায়গা হবে না, কারণ ওই প্রফেশনাল সিস্টেমে। আবার তো বিয়ে করেছে বোধহয়, এখন বোধহয় কোথায় চলে গেছে, মেদিনীপুরের দিকে চলে গেছে বোধহয়, অনেকদিন যোগাযোগ নেই, বলতে পারবো না, ক্লাবেও তো আর আসে। মানে আমরা যে সময় থেকে খেলা দেখছি সেই সময়ও গোবিন্দদা ছিল। গোবিন্দ গ্যালারিতে খেলা দেখতো 70 দশকে, মোহনবাগান হারলে হাউ হাউ করে কাঁদতো, সেইখান থেকে ধীরে ধীরে ক্লাবে ইনভলভ হয়ে মেসি হলো। একদম। টুটুদা বোধহয় ওর ঘর বাড়িও করে দিয়েছিল হেস্টিংসে, আমি যতদূর শুনেছি।
আমি তো দাঁড়িয়ে দেখিনি ভাই এগুলো, শুনেছি, কারণ গোবিন্দের সঙ্গে আমার খুব মানে আত্মিক সম্পর্ক ছিল। আচ্ছা, এসব মানুষ, যাই হোক, এবার এগুলো হয় কালের প্রবাহে, যুগের পরম্পরায় অনেক পাল্টায়। ঠিক ঠিক। তো এবার শিবাজিরা বলছে, আরে কার বুট দিয়েছিস, বুট পা থেকে খুলে যাচ্ছে। তখন গোবিন্দ কি করলো, প্লেয়ারের ব্যান্ডেজ, ওই যে ব্যান্ডেজ বাঁধে না, সেই ব্যান্ডেজ, গজ, বলে দুটো ছুঁড়ে ছুঁড়ে মোটা মোটা গজ দিয়েছে। বাপ্পা, গজ ঢুকিয়ে দিলাম বুটের পেছনে, বুটটা টাইট হলো, পা থেকে আর খুলবে না। মানে অন্য প্লেয়ারের বুট দিয়েছে, শ্যামদার বুট দিয়ে দিয়েছে। শ্যামদাকে তো তুলে নিয়েছে অরুণদা, মানে প্লেয়ার রিমুভ করেছে। শ্যাম থাবার বুটটা ধরে দিয়ে দিয়েছে শিবাজি, উত্তেজনার মাথা। মাই গড। এবার শ্যাম থাবার বুট ওর পায়ে হবে কেন, বুটটা খুলে যাচ্ছে, তো গজ ঢুকিয়ে দিল। এবার দিয়ে বললো ভেতরে কাপড় ঢুকিয়ে টাইট করেছি। তারপর ট্রাইবেকার শুরু হলো, বললো একটা দুটো ট্রাইবেকার মারা, অরুণদা অজ্ঞান হয়ে পড়ে গেল মাঠে। কোচ অজ্ঞান? হ্যাঁ, টেনশনে। বাপরে বাপ, কি হলো তারপর? পরপর 3টে বল সেভ করলো, পরপর মোহনবাগান সব কটা গোল করেছে, পরপর 3টে বল সেভ করলো। ফার্স্ট বল সেভ করলো আকবর, আকবরের শট সেভ করলো, সেকেন্ড সেভ করলো অমররাজের শট, থার্ড সেভ করলো মহিদুল ইসলামের শট। মাহমুদ স্টোরিং আর মোহনবাগানকে বোধহয় লাস্ট শটটা মারতেই হয়নি, বেরিয়ে গেল। ওখানে মাঠে মোহনবাগান জিতছে, মেট্রো গলিতে খুর মারামারি শুরু হয়ে গেল, মানে মোহামেডান এবং মোহনবাগান সাপোর্টারদের মধ্যে। বাপরে। তো শিবাজিদা পেনাল্টি স্পেশালিস্ট ছিলেন, অসাধারণ অসাধারণ। কিন্তু ফাইনালে আবার শিবাজিদা কিন্তু প্রথম দলে নামিনি, প্রতাপ দা নেমেছে। প্রতাপ ঘোষ ভালো, দারুণ গোলকিপার, দুর্দান্ত গোলকিপার। আরে সোনারপুরে থাকে, দারুণ হাত দেখে। আচ্ছা, উনি হাতও দেখতে পারেন? দারুণ দারুণ, আমার হাত দেখেছে। আচ্ছা, দারুণ সম্পর্ক ছিল। আরে এসব শোন, তখনকার প্লেয়ার বলতে প্লেয়ার তো মাঠে, তারপরে এরা একটা বড় মানের মানুষ ছিল। শিবাজিদা, প্রতাপ দা, তরুণ বোস, ভাস্কর দা, এখনো সম্পর্ক আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। শিবাজিদার মতো মানুষ হবে না, ওরকম মানুষ হবে না। একটা লোকের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, তার সঙ্গে দেখা হতো, কোনো জায়গায় বলতো ভালো আছিস, বাড়ির খবর ভালো তো। আর নেই মানুষটা আজকে আমাদের মধ্যে, অসময় চলে গেল। শিবাজি দা, সুরজিৎ দা, ভবানী রায়, বড় হৃদযন্ত্রে লাগে। সুভাষ দা, সেটাই, খুব আপন জন ছিল এরা। আজ পৃথিবী পাল্টে গেছে তো, সেটাই। যাই হোক, তো এবার সেমিফাইনাল থেকে আমরা ফাইনালে গেলাম। পরের দিন খেলা, আবার মাঠে উত্তেজনা। মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ, ফার্স্ট হাফে 1 গোলে পেছিয়ে গেলাম। আচ্ছা, মাজিদ বাস্কারের কর্নার থেকে হাবিব দা হেডে গোল করল। তখন মাজিদ নিজের পিক ফর 80 সাল সবে এসছে, টাটকা মজিদ বাস্কার, তাজা রক্ত, অসাধারণ মজিদ বাস্কার। 80 সাল হাবিব দা হেডে গোল করলো, আমরা 1 গোলে পেছিয়ে গেলাম। এবার সেদিন একটা ঘটনা ঘটেছিল, জানি না এখনকার প্রজন্ম তো জানে না, অন্যরাও কেউ কতটা মনে রেখেছে। ইস্ট বেঙ্গল যখন 1 গোলে লিড করলো, ফার্স্ট হাফে 1 গোলে এগিয়ে গেছে, গোলটা হওয়ার মুহূর্তের পরে পুলিশকে ফেন্সিং টোপকে পুলিশের চোখ এড়িয়ে ইস্ট বেঙ্গলের একজন সমর্থক মাঠের ভেতরে ঢুকে পড়ল। ঢুকে পড়ে প্রথমে অভিনন্দন জানালো মজিদ বাস্কারকে, দ্বিতীয় অভিনন্দন জানালো হাবিবদা। মানে একজন গোলের অ্যাসিস্ট করেছে, একজন গোল করেছে। আর বেরোনোর সময় একটা অশ্লীল ইঙ্গিত করলো সুব্রত ভট্টাচার্য, মানে বাবলুদা। ফুটবল মাঠে উত্তেজনা থাকবে, ইংল্যান্ডের ফুটবলে গুলি চলে, ঠিক, ফুটবল মাঠ মানে উত্তেজনা হবে, পুরুষ মানুষের খেলা, উত্তেজনা হবে। যতদিন পৃথিবীতে ফুটবল থাকবে উত্তেজনা থাকবে। হলো, তারপর যে ছেলেটি এই অশ্লীল ইঙ্গিত করলো, তার যা ওষুধ দেওয়ার বাবলু বাবু দিলেন, বাবলু ভট্টাচার্য, সে তো ছাড়নেওয়ালা লোক নয়, বাপ কা বেটা। কি করেছিল বাবলুদা? আমি বলবো না কি করেছিল, আমি আর উত্তেজনা ছড়াতে চাই না। হয়েছে অনেক বছর আগেকার ঘটনা, প্রায় হয়ে গেল কত বছর, 80 আর 2025, 45 বছর আগের ঘটনা। ছেলেটির নাম মনে আছে। 3 দিন পরে এটা নিয়ে খুব উত্তেজনা, পুলিশের ডায়েরি, হ্যান ত্যান। 3 দিন কি 4 দিনের মাথায় মনমানের, তখন মনমান ইস্ট বেঙ্গল সবাই আবার লিগের প্রস্তুতি নেবে। পুলিশের ডায়েরি মানে বাবলুদার নামে ডায়েরি হয়েছে? ডায়েরি হয়েছে, মাঠের মধ্যে হয়েছে, তাকে তো ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছিল। আচ্ছা, এইবার ছেলেটির নাম হলো গবা। গবা, আচ্ছা। এখনকার সাংবাদিকদের জিজ্ঞাসা করিস তো নাম মনে আছে কিনা, সেই ছেলেটির নাম গবা। আচ্ছা, ফেডারেশন কাপ ফাইনাল যেদিন হলো, তার 3 থেকে 4 দিন পরে সকালবেলা মোহনবাগানের প্র্যাকটিস, গবা এলো মোহনবাগান ক্লাবে, সুন্দরভাবে বসে, বোধহয় মান্নাদা ছিলেন, জানি না, সেটা একটা মিটমাট হয়ে গেল, আবার উত্তেজনা প্রশমন। বেশ, এসব অজানা গল্প। এবার বলো আর কি জানতে চাও? তারপর ম্যাচটাই কি হলো? ম্যাচটা 1-1 ড্র হলো, আমরা যুগ্ম চ্যাম্পিয়ন হলাম ইস্ট বেঙ্গলের সঙ্গে। আচ্ছা, গোলটাকে আমাদের তরফ থেকে মিহির বোস করলো দ্বিতীয়ার্ধে মিহির বোস করলো, টপ অফ দ্য বক্স থেকে কামানের গোলার মতো শট করলো। ম্যাচ 1-1 ড্র, 1-1 ড্র, যুগ্ম চ্যাম্পিয়ন মোহনবাগান। দুরন্ত। তো সেই পিক মাজিদ বাস্কারকেও আটকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কেন আটকাবেন না? পিকে বাবলু ভট্টাচার্য তখন আচ্ছা বিদেশি খেলোয়াড়কে রুখে দিয়েছে, লেজেন্ড। তো 80 সালের যখন ঘটনা আপনি বলছেনই, তো 80 সালের কিছু অতটাও সুখকর স্মৃতি আমাদের নয়, কিছু দুর্ভাগ্যজনক স্মৃতি ছিল। সেই ম্যাচটা নিয়ে জানতে চাইবো। 16ই আগস্ট মোহনবাগান ইস্ট বেঙ্গল,
সেই ফেডারেশন কাপের উত্তেজনাটাই বজায় ছিল। সে ম্যাচটা ড্র হলো, ঠিক আছে। দ্বিতীয়ার্ধে আমার এখনো মনে আছে, অনেকক্ষণ ধরেই দিলীপ পালিতের সঙ্গে বিদেশ দা আমাদের খেলছে, আর দিলীপ পালিত ইস্ট বেঙ্গলের ব্যাক, ঠিক আছে। দিলীপ পালিতের সঙ্গে অনেকক্ষণ ধরেই টক্কর চলছিল বিদেশ দা। একটা সময় চূড়ান্ত জায়গায় পৌঁছলো, মার পাল্টা মার মাঠের মধ্যেই হলো। দিলীপ পালিত কড়া ট্যাকেলে পড়ে গেল, খুব রাফ ট্যাকেল, মানে ফুটবলের পরিভাষায় অত্যন্ত জঘন্য ট্যাকেল করেছিল দিলীপ পালিত। পড়ে গেল বিদেশ দা উঠে পাল্টা মারলো, সম্ভবত দুজনকেই রেড কার্ড করে দিল। আমার যতদূর মনে আছে দুজনকে মাঠে রাখিনি, রেড কার্ড করে দিল। তারপরে ভয়াবহ ঘটনা ঘটলো রঞ্জি স্টেডিয়ামে। তাও খেলা চলতে চলতে বোঝা যায়, পরে বোঝা গেল। এবং আমার মনে আছে খেলা ড্র। সন্ধ্যের পর থেকে পাড়ায় পাড়ায় মানুষ বেরিয়ে পড়লো, প্রত্যেকের খোঁজ নিচ্ছে যে ওরা মাঠে যায়। মানে তখন কোনো নির্বিচারে, তখন মোহনবাগান সাপোর্টার ইস্ট বেঙ্গলের খোঁজ নিচ্ছে, ইস্ট বেঙ্গল সাপোর্টার মোহনবাগানের খোঁজ নিচ্ছে যে মাঠে গেছে, ফিরেছে কিনা। এতটা সিরিয়াস হয়ে গেছে, এতটা সিরিয়াস, 16 জন মারা গেল। মানে ওটা কি ওই বিদেশ বোস এবং দিলীপ পালিতের ঝগড়া থেকে কি আস্তে আস্তে? আমি একটা কথা বলি, কে কি বলবে আমি জানি না, তবে 80 সালে ফেডারেশন কাপের ফাইনাল থেকেই মাঠের উত্তেজনাটা শুরু হলো, যেটা এখনো চলছে। না, ওই বছরের উত্তেজনাটা অসম্ভব তৈরি হলো। ফেডারেশন কাপে যে ম্যাচটা ড্র হলো আমি বললাম, ওই গবা বলে ছেলেটি মাঠে ঢুকে গেল, তারপর 3-4 দিন পর আবার মোহনবাগান টেন্টে এসে একটা মিডমাঠ হলো। এগুলো হচ্ছে বাহ্যিক প্রকাশ মিডমাঠ গুলো, কিন্তু উত্তেজনা রয়ে গেল। সেই উত্তেজনা সেটাও আর চূড়ান্ত রূপ ধারণ করলো লিগের ম্যাচে, দিলীপ পালিত ভার্সেস বিদেশ বোসের যে মানে টানা কড়া ট্যাকেল পাল্টা ট্যাকেল চলছিল। তো তার পরিসমাপ্তি ওই 16 জনের। তবে দেখ, কেউ কাউকে ওখানে মেরে মারেনি, যেটা হয়েছিল সেটা হচ্ছে স্ট্যাম্পেড হয়েছে, লোকের পায়ের তলায় পালাতে গিয়ে চাপে পড়ে পুলিশ ঢুকে পড়েছিল নাকি? পুলিশ তো ঢুকবেই, পুলিশ ঢুকবে না? আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশকে তো ঢুকতেই হবে। পুলিশ ঢুকেছিল, লাঠিচার্জ করেছে, পালাতে গিয়ে হয়েছে। কিন্তু এটাও তো সত্যি যে একই এনক্লোজারে আপনি ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যানদের একসাথে তখন ওইটা ওরম ভাবে ইডেন গার্ডেন্স ওই সিস্টেমে টিকিট হতো না, হতো গায়ে গায়ে। এখন যুব ভারতীর যে বৈজ্ঞানিক সিস্টেম আর ইডেন গার্ডেন্স এর সিস্টেমের তফাৎ। যেমন যুব ভারতীতে কোনো সাপোর্টার ছুঁতে পারবে, কিন্তু ইডেন গার্ডেন্স অতটা ডিফারেন্স করে সাপোর্টাররা বসতো না। প্রায় একটা গ্যালারি আর একটা গ্যালারি, মানে একটা মাঝখানে ফেন্সিং হালকা, এর বাইরে কিছু ছিল না। ফলে এদিক থেকে ওদিকে সবকিছুই করা যেত। এইবার এটা ঘটনা হলো, কলকাতা ফুটবল বন্ধ হয়ে গেল সে বছর। সরকার থেকে বন্ধ করে দিল? না, সরকার থেকে বন্ধ করে দিল মানে ওই রকম অত বড় দুর্ঘটনার পরে 80 সাল তো, হ্যাঁ 80 সাল, সরকার থেকেই সে বছর ফুটবলটা বন্ধ করলো। মানে কলকাতা ফুটবল সে বছরের মতো আর হলো না, মানে কলকাতা লিগ কমপ্লিট হলো না, অ্যাবেন্ডেন্ড হয়ে গেল, এবং আইএফএ শিল্ডও হলো। তারপর সরাসরি হয়েছিল রোভার্স কাপ, সেটার ভেতর যাচ্ছি না। আর তারপর 1981 সালে আবার নতুন করে ফুটবল সিজন শুরু হলো, কোনো অসুবিধা নেই। তখন মান্না দে বেঁচে ছিলেন। আচ্ছা, তিনি একটা গান গেয়েছিলেন, আমি গানটা পুরোটা ভুলে গেছি, তবে গানের প্রথম লাইনটা মনে আছে। তার পরের বছর থেকে লিগে তিনি এই গানটা বাজতো, আকাশবাণী বাজাতো, খেলা ফুটবল খেলা, খোকা দেখতে গেল সেই সকাল। ওই ইনসিডেন্টটা নিয়ে গেয়েছিলেন, খেলা ফুটবল খেলা, খোকা দেখতে গেল সেই সকাল। তারপর থেকে এই বড় ম্যাচ হলেই বাজতো গান, বড় ম্যাচ হলে তারপর কয়েক বছর বেজেছিল। তারপর এখন আর সেসব গান কোথায়, মান্না দেও নেই সে গান। সেই তখন তো মান্না দে বেঁচে ছিলেন, গানটা গেয়েছিলেন, খেলা ফুটবল খেলা, খোকা দেখতে গেল সেই সকাল। সবাই হৃদয় ছুঁয়ে গেছিল, হৃদয় ছুঁয়ে গেছিল। এবং প্রত্যেকটা কলকাতা লিগের বড় মানে ম্যাচের আগে, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ এবং মোহনবাগান স্পোর্টিং এর যে কলকাতা লিগের ম্যাচ, তার আগে এই গানটা দিত আকাশবাণী থেকে, নিয়ম করে দিত, যাতে মানে সমর্থকদের মধ্যে ওই ঝাঙ্গাটা না হয়, প্রশমন করবার জন্য হয় ভাই। কিন্তু ফুটবল মাঠে উত্তেজনা থাকবে, কেউ থাকবে, অবশ্যই। যতদিন পৃথিবীর ইতিহাসে ফুটবল থাকবে ততদিন পৃথিবীর ইতিহাসে এই উত্তেজনা। ইংল্যান্ডের ফুটবলে গুলি চলে, ঠিক। তো আপনি যেটা বলতে চাইছেন যে 80 সালের পর থেকেই এই কালচারটা চলে এলো, যেটা কিন্তু এখনো চলছে। প্রত্যেক ডার্বির পরই আমরা দেখি খবরের কাগজে যে দল হারছে তারা কিন্তু মার খায়, এখনো খবরের কাগজে ছবি হয়। সেটা তো খুব গ্রহণযোগ্য নয়। তুমি জিতেছো বলে তুমি কাউকে মারবে, বা আমি হেরেছি বলে আমি মার খাবো, এটা পৃথিবীর কোনো জায়গাতেই এটা গ্রহণযোগ্য। সেটা খেলার মাঠেও হতে পারে, রাজনীতিতেও হতে পারে। কেউ একদিন জিতবে, কেউ একদিন হারবে। তা যে জিতেছে সে অন্য লোককে মারবে, এটা যেই মারুক আমি তাকে কোনো এই জিনিসটাকেই আমি সমর্থন করি। এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন ফুটবল প্রেমী হোক আর অন্য কিছু প্রেমী হোক, সমাজের বুকে যার মনুষ্যত্ব আছে সেটাকে সমর্থন করবে না। তুমি জিতেছো, তুমি মারবে কেন? তাই বলে ঠিকই, তোমায় খেলে জেতবার বা তোমাকে অন্য কিছুতে জেতবার অধিকার দিয়েছে, তোমাকে কেউ মারবার অধিকার দেয়। ঠিক। 80 সাল থেকে বাপ্পাদা এবার আমরা চলে যাব 88 সালে।
সেই বছর ইস্টবেঙ্গলের প্রাণ পুরুষ জেসি গুহর নামে কিন্তু ট্রফি হয়েছিল এবং অদ্ভুতভাবে ওদের প্রাণ পুরুষের নামে ট্রফি কিন্তু মোহনবাগান জিতেছিল। এটা একটা বড় স্টেটমেন্ট। সেই টুর্নামেন্টে আমাদের কোচ এবং টিডি যারা ছিলেন অসাধারণ খেলিয়েছিলেন টিমকে। এই টুর্নামেন্টের কিছু স্মৃতিচারণ যদি আপনি করেন। ওই টিমটাতে 4টে প্লেয়ারকে সেবার দলবদলে মোহনবাগান সই করিয়েছিল। একটা হলো টুলুদার ভাই সুদীপ চ্যাটার্জির ভাই শৈবাল চ্যাটার্জি, আচ্ছা, হাফ লাইনে ছিল সৌরেন দত্ত, আর দুটো উইংয়ে মোহনবাগান সই করিয়ে দিয়েছিল। মানে মানুষ আমার দেখা উইংয়ে আমি দেখেছি সুভাষ দাস, সুরজিৎ সেনগুপ্ত, উলগা নাথান, তারও আগে প্রণব গাঙ্গুলি, সুকল্যাণ ঘোষদস্তিদার, আর মানস ভট্টাচার্য, বিদেশ বোস। তারপরে যেটা এই দুজন উইঙ্গার অসাধারণ মোহনবাগানে সে বছর সই করেছিল। একজন হলো সুদীপ চক্রবর্তী, যার ডাকনাম ঝুমান, আচ্ছা, আর লেফট আউটে ছিল প্রণব মণ্ডল। আচ্ছা, সুদীপ আর প্রণব অসাধারণ দুজন উইঙ্গার ছিল। আজ ময়দান ভুলে গেছে তাদের। প্রণব তো, সুদীপ দারুণ, প্রণবও অসাধারণ। প্রণব মণ্ডল শর্ট হাইট, অসম্ভব গতি ছিল, অসম্ভব গতি। রাইট উইংয়ে ছিল সুদীপ চক্রবর্তী, বাঁদিকে ছিল প্রণব। আচ্ছা, তো 4টে প্লেয়ার আমরা সই করালাম। সেই দলবদল আগে বলেছি, হ্যাঁ। এর আগের এপিসোডটায় বোধহয় ঠিক। বলে দিয়েছি সেই গল্প। শিশির দাস আজকে একটা বলবো, শিশিরের সইটই হয়ে গেল, এখানেও একটা দলবদল নিয়ে গল্প আছে, আমি এটা বলে নিই আগে। তো আমাদের সেবারে কোচ হলো শঙ্কর ব্যানার্জি, আর টিডি ছিল ওই অল্প দিনের জন্য টেকনিক্যাল ডিরেক্টর হয়েছিল একজন অসাধারণ ফুটবল বোদ্ধা, অরুণ সিনহা, আচ্ছা, দুদুদা, শ্রদ্ধেয় মানুষ। ওই টুর্নামেন্টটায় পার্টিকুলারলি অরুণ সিনহার একটা বিরাট অবদান ছিল। খেলিয়েছিল মোহনবাগানকে ভাবতে পারে। সেমিফাইনাল ইস্টবেঙ্গল ভার্সেস ঢাকা মোহামেডান। আচ্ছা, আর ঢাকা মোহামেডানে দুটো ইরানি ছেলে সে বছর খেলতে এসেছিল, মাঠ মাতিয়ে দিয়েছে। আচ্ছা, সে বছর মানে ওই টুর্নামেন্টে বাইরের থেকেও টিম এসেছিল। হ্যাঁ, ঢাকা মোহামেডান খেলেছে তো। আমরা তো ঢাকা মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন। সেমিফাইনালে আমরা তো, আমাদের সেমিফাইনালটা আমি ঠিক খেয়াল করতে পারছি না কার সঙ্গে হয়েছিল, আমরা জিতলাম। ফার্স্ট সেমিফাইনাল ছিল ইস্টবেঙ্গল ঢাকা মোহামেডান, এবং সেমিফাইনালটা ছিল দোলের আগের দিন, যেদিন গোদা বাংলায় বাঙালিরা বলে চাঁচড় হয়, ওই ন্যাড়াপোড়া। ঠিক আছে। ঠিক। খেলাটা রিলে হচ্ছিল বা হচ্ছিল না জানি না, আমরা টেনিস কোর্টে বসে আড্ডা দিচ্ছি, তখন সবে গরম, দোল মানে হালকা ঠান্ডা হালকা গরম, আমরা সন্ধ্যের পরে টেনিস কোর্টে বসে আড্ডা মারছি। একটা দল, রাত্রির তখন 8:30 পৌনে 9 এরকম বাজে, খেলা শেষ হয়ে গেছে, আমরা খেলার ফলাফল জানি না তখন। আজকে সেই ছেলেটি নেই। বাগবাজার থেকে একটি ছেলে আসতো মোহনবাগান ক্লাবে, মোহনবাগানের ভীষণ রকমের সমর্থক ছিল, একটু হারমার টাইপের, ডানপিটে টাইপের ছেলে, তার নাম ছিল ভোলা। আচ্ছা, চলে গেছে না ফেরার দেশে, পৃথিবীতে নেই এখন। তো হঠাৎ এরকম প্রায় পৌনে 9, 9টা বাজতে 10 নাগাদ ভোলা গ্যালারির ওপরে রয়েছে, ও স্লোগান দিচ্ছে ওখানে, আজ আমাদের চাঁচড় পোড়া, কাল আমাদের দোল, বাঙালরা হেরে গেল, বলো হরি বল। মানে ওই খবরটা নিয়ে এলো। ওই খবরটা নিয়ে এলো না, ওর কাছে কোনোভাবে খবরটা এসছে। এবার আমরা তখন, তো আমাদের তো মাথা ছিলই ওইদিকে, আমরা তখন খবর নিলাম, শুনলাম বোরহান জাদের গোলে আমরা হেরে, ইস্টবেঙ্গল হেরে। বোরহান জাদের, ইরানি প্লেয়ার। সেবার মাঠ মাতিয়ে দিয়েছিল দুটো প্লেয়ার। জানি না এখন ফুটবল যারা করে, চর্চা করে, তারা সেই দুজন ইরানি খেলোয়াড়ের, একজন ছিল স্ট্রাইকারে বোরহান জাদে, তার থেকেও বড় প্লেয়ার ছিল হাফ লাইনে খেলছে গোলাম রেজা নালজেকার, আর বোরহান জাদে, দুজনেই ইরানি। ঢাকা মোহামেডান মাতিয়ে দিয়েছিল। এদেরকে কলকাতা ময়দানে আনার কোনো চেষ্টা করেনি কোনো বড় ক্লাব? আমার জানা নেই কেউ চেষ্টা করেছিল কিনা, হয়তো করেছিল, হয়তো বা করেনি, আমার জানা নেই। কারণ তখন তো মোহনবাগান বিদেশি খেলাতো না। আচ্ছা, তখন আর মোহনবাগান কোথায় আনবে? মোহনবাগানে তো হাত পা বাঁধা। মোহনবাগান তো বিদেশি খেলালো 91 সালে। আচ্ছা, মোহনবাগানের তখন হাত পা বাঁধা। মোহনবাগান স্বদেশি খেলোয়াড় ছাড়া সই করায় না, হেরে যায় বিদেশি প্লেয়ারের গোলে, আর স্বদেশি ছাড়া সই করায় না। কিন্তু হেরে যায় বিদেশিদের গোলে, স্বদেশিদের গোলে হারে না। মোহনবাগানকে গোল দেয় এরকম মজিদ, জামশেদ, চিমা এরা, কিন্তু তাতেও মোহনবাগান বিদেশি করে। যাই হোক, সে পরবর্তীকালে পাল্টেছে, আর যিনি পাল্টেছেন তার নাম ওই একজনই। এটা আগের বার আপনি এসে বলে গেছেন, আমার নাম টুটু বোস, যে না জানে কপালে। আমার নাম টুটু বোস, না জানলে কপালে। ঠিক। তা যাকে, এবার আমাদের সঙ্গে ঢাকা মোহামেডানের ফাইনাল, যুব ভারত। আমরা তো তার আগে ফাইনালটা বলার আগে একটা জিনিস জিজ্ঞেস করবো, যে ওদের প্রাণ পুরুষের নামের ট্রফি ওরা যে বেরিয়ে গেল সেখানে, তো সমর্থকদের মধ্যে কোনো একটা ক্ষোভ আর কি আছে? হ্যাঁ, যে খেলায় জয় পরাজয় থাকতেই পারে, ওদের প্রাণ পুরুষের নামে বলে কি ওদের একদম কেনা ট্রফি? খেলতে ডেকেছো তুমি সবাইকে, তুমি হেরে গেছো, তাতে তোমার দোষ? আমার তো দোষ নয়, আমি তো তোমায় হারাইনি, তুমি হেরেছো কেন? হেরে গেল ফাইনাল ঢাকা মোহামেডান মোহনবাগান, আমরা এগিয়ে গেলাম, বোধহয় প্রশান্ত ব্যানার্জির গোলে আমরা এগিয়ে গেলাম। তারপর আবার ওই গোল শোধ হলো, ওই আয়দার বোরহান জাদে নালে গোলাম রেজা নালজেকার 1-1 করলো। তারপর উইনিং গোল করলো শিশির হেডে, 4 নম্বর গ্যালারির দিকে হেডে গোল করলো শিশির, 2-1 জিতলাম আমরা।
অসাধারণ। প্রশান্ত ব্যানার্জি ওই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হলো, মোটর বাইক পেয়েছে। আচ্ছা, তো ওইখানে অরুণ সিনহার খেলার ব্যাপারে একটুখানি বলুন। অসাধারণ, মানে অরুণদা দেখিয়েছিল যে আধুনিক ফুটবলে মানে টেকনিক্যাল ডিরেক্টরের কি ভূমিকার, মোহনবাগানকে যে খেলাটা খেলিয়েছিল না, মানে অরুণদার ওই খেলাটা দেখে আমার মনে হচ্ছিল 69 সালে যে অমল দত্ত যখন সেই ওভারল্যাপিং আনলো, মানে অমলদার সেই টিমটার সঙ্গে আর অরুণদার ওই টিমটার তুলনা করা যায়। অমলদা যখন আনলো ওভারল্যাপ করতে, সাইড ব্যাকরা যখন অ্যাটাক করবে তখন উঠে যাবে, আর যখন অপোনেন্ট অ্যাটাক করবে সাইড ব্যাক নেমে আসবে। এই যে দুটো সাইড ব্যাক, ওটা এটাকেই ফুটবলের পরিভাষায় বললো ওভারল্যাপ। তখন ডান দিকে কে খেলছে? মানে ভবানী রায়। আচ্ছা, তুই এখানে বসে আছিস, একটু দূরেই তার বাড়ি, প্রয়াত নেই। আর বাঁদিকে ছিল আরেকজন সুদর্শন ফুটবলার আলতাফ, তাকে দিয়ে ওভারল্যাপ এটা চালু করালো ভারতীয় ফুটবলে, তার নাম অমল দত্ত। আর অসাধারণ ফুটবল ওই 88-তে খেলিয়েছিল। টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন অরুণ সিনহা। তারপর অরুণদাকে কুকুরে কামড়ালো, 80-র ওপর বয়স, জ্বর হচ্ছিল, জ্বরটা রেভিশন হচ্ছিল না, তাই একটা টাইমে আরো কিছু প্রবলেমও হলো। এবং আমি শুনেছিলাম কোচ শঙ্কর ব্যানার্জি ওনারও ফুটবল ক্যারিয়ার ছোট হয়ে গেছিল চোটের জন্য। 73 সালে সুভাষ ভৌমিকের সঙ্গে চার্জে হাঁটুটা ভেঙে যায়। তারপর খেলেছিল, কিন্তু যে পর্যায়ে খেলেছিল সেটা মানে আগে, চোটের আগে যেভাবে খেলেছে সেইভাবে। অরুণদা অসুস্থ হয়ে পড়লো, ওই কুকুর যে কামড়ালো অরুণদাকে, তারপর অরুণদার শরীরটা তারপর আর ঠিক মতো হচ্ছিল না, মাঝে মাঝে জ্বর শুরু, শরীরটা ভেঙে গেছে। তারপরে তো মোহনবাগানে তখন নানা রকম ব্যাপার, সব তখন ক্লাবে তখন ওই স্পেশাল অফিসার বসছে, হ্যান ত্যান এইসব ব্যাপার, তখন অরুণদা ছেড়ে দিল। তা আমরা জেসি গো ট্রফি চ্যাম্পিয়ন। এটা একটা ইতিহাস হয়ে থেকে যাবে, জেসি গুয়ার নামে ট্রফি জিতেছিল মোহনবাগান। একদম তাই। আর সে বছরে দলবদলের ছোট কথা বলে দেবো মাঝখানে, নিশ্চয়ই অ্যালাউ করলে বল। অবশ্যই অ্যালাউ করার কি, এটা আপনার শো। সেই 88 সালে তরুণ দেখে আমরা একদিনের জন্য তুলেছি, হঠাৎ তরুণ পাল্টে গেল, বললো আমি ইস্ট বেঙ্গল ছাড়বো না। হ্যাঁ, উনি তো ইস্ট বেঙ্গলের একবারে ঘরের ছেলে। খেলেছে মোহনবাগানে 95-এ খেলেছে, পর্তিপর্মে খেলেছে। 88 সালে আমরা তুলেছিলাম আচ্ছা তরুণ দেখে, ঠিক আছে। বিরুদা তুলেছিল, বিরুদা শৈলদা, বর্দা মানে শৈল চ্যাটার্জি, ছোট ভাই বীরু চ্যাটার্জি, এসব ইতিহাস। কিন্তু তরুণদের বললো আমি ওর মতটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল। এর পেছনে তখন মোহনবাগানের কিছু ইনার পলিটিক্সও কাজ করেছে, যাকে সেসব কি বলবো, সে সমস্ত বিতর্কিত প্রসঙ্গে আমি ঢুকছি। ঠিক আছে, পুরোনো যারা মাঠ করেছে তারা সব জানে। তরুণদের বেরিয়ে গেল, বিরাট সম্মানে লাগলো বর্দা শৈল চ্যাটার্জি। একটা কথা জেনে রাখ, যখন মোহনবাগান নিয়ে আলোচনা করতে বসি তখন কয়েকজনের নাম না বললে খুব অধর্ম করা হবে। প্রথম চন্দ্রমাধব রায়, তারপর রামকৃষ্ণ তেওয়ারি, তারপর রজতদা, তারপর বিরুদা, দাদা শৈল চ্যাটার্জি, বর্দা, তারপর টুটু বোস। বর্দা খুব প্রেস্টিজে লাগে। কি হলো, প্রথমার্ধের দলবদল শেষ হয়ে গেল। যারা ইন্ডিয়া টিমে খেলতে গেল তাদের দলবদল বললো ইন্ডিয়ার খেলা শেষ হয়ে গেলে তারা এসে সই করবে। বেশ হলো। এবার সুদীপ চ্যাটার্জি, কৃষাণু আর বিকাশ, তখন একজন তিন মূর্তি, ময়দানে তিন মূর্তি, সুদীপ, কৃষাণু, বিকাশ। কৃষাণু আর বিকাশ টুলুদার থেকে বয়সে কম, কিন্তু অসম্ভব ওদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল, বন্ডিং ছিল। তো কৃষাণু বিকাশ সই করে দিল। সুদীপ চ্যাটার্জি ইন্ডিয়া টিমে, সুদীপ চ্যাটার্জিকে ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা বললো যে তুমি ও সই করে যাও। ও বললো কৃষাণু আর বিকাশের সই মানেই আমার সই। এরকম বন্ডিং ছিল, কৃষাণু বিকাশের সই মানে আমার সই। আমি ইন্ডিয়া ক্যাম্পে চলে যাচ্ছি, ওখান থেকে ফিরে খেলা লুকিয়েছিল তার পেছনে। কি খেলা? তরুণ থেকে লস করেছে বর্দা, কিভাবে জানি না, টুলুদাকে তুলে নিল। হঠাৎ ইন্ডিয়ার খেলা শেষ, যেদিন খেলা শেষ তার একদিন কি দুদিন পর হঠাৎ দুপুরবেলা বেলা 2টো, সোয়া 2টো নাগাদ, 2:30 নাগাদ টুলুদা মোহনবাগান ক্লাবে। এটা কি করে হলো? টুলুদাকে নিয়ে গিয়ে মোহনবাগান সই করে দিল। মানে বিনা মেঘে ইস্ট বেঙ্গলে বর্জ্যপাত, বিনা মেঘে বর্জ্যপাত। টুলুদা সই করলো। আরেকজনের কথাও না বলে পাচ্ছি না, সে কদিন টুলুদার সঙ্গে ছিল, কারণ তখন ঠিক ছিল, তখন একটা সিস্টেম ছিল, তুই যেদিন সই করলি তার থেকে 72 ঘন্টার মধ্যে তুই আবার পুরনো ক্লাবে ফিরে যেতে পারিস। আচ্ছা, এখনো সব নেই, এখন সই মানে সই মানে সব ন্যাকামি চলবে না, তখন এসব ছিল। এর আগে আরো বেশি দিন ছিল, তাই তখন প্লেয়ারদের সই করেই ছাড়া যেত না, তারপরেও লুকিয়ে রাখতে হতো, কার কখন মত চেঞ্জ হয়ে যাবে। এবার টুলুদা সই করলো, তারপর টুলুদাকে 72 ঘন্টা রাখতে হবে আমাদের জীবন। আমার মাথার উপর যে ছিল কালী ঘোষ, গৌতম ঘোষ ভালো নাম, ডাক নাম কালী, এখন মোহনবাগানের সদস্যপদ ছেড়ে দিয়েছে। এরকম অনেকেই সদস্যপদ ছেড়ে দিয়েছে, তারা আর কেউ ক্লাবে আসে, পুরনো ছেলে যারা, ফোনে কথা হয় মাঝে মাঝে আমার সঙ্গে। যাই হোক, এইবার কি হবে, টুলুদার সঙ্গে কালী রইল 3 দিন।
যাতে ইস্ট বেঙ্গল না নিয়ে যেতে পারে। ইস্ট বেঙ্গল না যেতে পারে কোন একটা জায়গায় বাইরে, আমি ঠিক জায়গাটা ভুলে গেছি। ওখানে কালিদা রইল 3 দিন, মানে সইয়ের পর থেকে আরো 2 দিন, যেদিন সই করলো সেদিন, তারপরেও 2 দিন টুলুদার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য কালি রইল। তো ওই তরুণদের ব্যাপারটা পুরো মনে লেগে গেছিল। ওই তরুণদের বদলা নিলাম টুলুদাকে সই করিয়ে। আর অসাধারণ ফুটবল খেলেছিল এই জেসিগো ট্রফিতে, অসাধারণ ফুটবল খেলেছিল সুদীপ চ্যাটার্জি, অসাধারণ। ইন্ডিয়ান ফুটবলের লেজেন্ড সবাই বলে, অসাধারণ। উনিও অল্প বয়সে চলে গেছেন। হ্যাঁ, স্যাড, ভেরি স্যাড। আমি খুব মিস করি টুলুদা, কৃষাণু, ভেরি স্যাড, খুব দুঃখজনক। অসাধারণ লাগলো বাপ্পাদা। তো আপনি যখন এরকম ইস্ট বেঙ্গলের ঘরের ছেলেকে তুলে আনার কথা বললেন, আগের বারেও আপনি এসে আমাদের এখানে বলে গেছিলেন, কিন্তু জাস্ট একটা লাইন বলেছিলেন বলে অন্য প্রসঙ্গে চলে গেছিলেন। নিচে পুরো কমেন্ট ভরে গেছে যে বাপ্পাদাকে আরেকবার নিয়ে এসে ওই প্রশ্নটা জানতে চাও যে মনোরঞ্জন ভট্টাচার্য ইস্ট বেঙ্গলের, মানে আমাদের যেমনি বাবলুদা ওদের তেমনি মনোরঞ্জন ভট্টাচার্য, তাকে কি করে মোহনবাগানে নিয়ে আসা হয়েছিল সেই গল্পটা যদি বলেন। খুব ছোট ব্যাপার, কি করে হলো, মানে মানুষের সেন্টিমেন্ট তো। 91 সাল, মনাদা 2 বছর মোহনবাগানে খেলেছে, 91 সাল। কৃষাণু আর বিকাশ, তাদের নিয়ে আমরা তুললাম কৃষাণু বিকাশকে। 91 সাল আমি আগের বার গল্প করেছি, 5টিতে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা, ঠিক। কৃষাণুর বউ পনি চাইছে না কৃষাণু খেলুক, আর এখানে টুটু বোস মুখে মাস্ক লাগিয়ে বাড়িতে লালবাজার থেকে ফোন করছে, ছেড়ে দিন টুটুদা, এখানে বড্ড হচ্ছে, ছেড়ে দিন। হলো, লাস্টে বৌদি এসে বললো আর কি প্লেয়ার নেই, সামনের বার নেবে, নিল 92। এবার 91-তে কি হলো, এবার কৃষাণু আর বিকাশকে নিয়ে যখন এত উত্তেজনা উন্মাদনা, তখন কেউ আর মনাদার দিকে নজর দেয়। মনাদার সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব কোনো কথা বলেনি, ইন দ্য সেন্স ওরা ভেবেছে মনাদা ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে, মনাদা কোথাও যাবে। এইরকম একটা সময় যখন বিরাট দলবদলের উত্তেজনা, সুতার কিনস্ট্রিট প্রায় আগুন জ্বলছে উত্তেজনায়, এরকম সময় একদিন দুপুর বেলায় দলবদল তখন চলছে, মনাদা আর সঞ্জয় আমাদেরই বন্ধু বান্ধব, সঞ্জয় গ্যালারিতে খেলা দেখতে মনাদার সঙ্গে, মনাদার থেকে বয়সে কম, কিন্তু সঞ্জয়ের সঙ্গে মনাদার একটা অত্যন্ত ভালো সম্পর্ক। বেশ, একদিন দুপুর বেলায় একটা রেস্টুরেন্টে সঞ্জয় আর মনাদা বোধহয় খাওয়া দাওয়া করছিল, তখন সঞ্জয় মনাদাকে বলল যে ইস্ট বেঙ্গলে কৃষাণু বিকাশের অবদান আছে, তোমার নেই, তোমাকে ইস্ট বেঙ্গল কোনো কথা বলেছে এইসব হতে মনমান খেলবে? মনাদা বললো কথা বল। ওখান থেকে টুটুদার বাড়িতে যোগাযোগ করা করলো, তারপর মনাদাকে সরাসরি ওখান থেকে টুটুদার বাড়িতে 1 টাকা নিয়ে সই করে, 1 টাকা নিয়ে, ইয়েস, অন দ্য ইয়ার ইন 1991 মনাদা মোহনবাগানে সাইন করে। টুটুদার হাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়ির ব্যালকনির দোল্লায় মনাদা, বাপ রে বাপ, এটাই ছিল গল্প। আর তার পরের বছর 92 দারুণ খেলেছিল, যখন এক্সারসাইজ করে মাঠে নামতো না, মনে হতো পেশিগুলো ফেটে বেরোচ্ছে। মনোরঞ্জন এইসব গল্প বলে দিচ্ছি তো। টুটা কিন্তু যাকে চেয়েছে তাকে জার্সি পরিয়েছে। মনাদা ওইটা খুব সেন্টিমেন্টাল লেগেছিল। তাহলে কৃষাণু বিকাশ নিয়ে এত মাতামাতি, আমি কেউ নয়, আমার অবদান নেই? নিশ্চয়ই ওর অবদান নেই ইস্ট বেঙ্গল ক্লাবে। কি বলছিস? পায়ে লেগেছে, ক্র্যাশ নিয়ে গেছে, ইস্ট বেঙ্গল পেছিয়ে পড়েছে নাকি ড্র করছে, ক্র্যাশ ছেড়ে দিয়ে ওই অবস্থায় মাঠে নামতে চায়। সেদিনকে দেখলাম বর্তমান কাগজে মজিদ ভাস্কর বলেছে, আমি খুব মিস করি মনোরঞ্জন ভট্টাচার্য, হাতটা ভেঙে গেছে, প্লাস্টার নেই, দল পেছিয়ে পড়েছে, মাঠে নামার জন্য বলছে মানসিকভাবে প্রস্তুত, ওই ভাঙা হাত নিয়েই খেল। বাপরে, আর এদের কমিটমেন্ট ছিল, তো সেইখানে ওনার একটুখানি স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। সেই জায়গাটা মোহনবাগান কাজে লাগিয়েছে। অসাধারণ। আপনি এই গল্পটা বললেন, দর্শক বন্ধুরা মানে কমেন্ট ভরে যাচ্ছিল যে বাপ্পাদার কাছ থেকে জানো যে কি করে মনোরঞ্জন ভট্টাচার্য সই করে। আমি যতদূর জানি সেটা বলেছি, এরপর যদি আরো কিছু ইতিহাস থেকে থাকে যারা জানে তারা জানে, তবে আমি কোনোটা খুব একটা ভুল বলেছি বলে আমার মনে হয় না। একেবারেই নয়। তো এবার সই করার যখন কথা হচ্ছে বাপ্পাদা, আরো একজন যার 2 দিন আগেই জন্মদিন ছিল, মোহনবাগানে খেলে যাওয়া বিদেশিদের মধ্যে অন্যতম হোসে রামিরেস ব্যারেটো, তারও সই করা নিয়ে কিছু গল্প আছে যেখানে তিনি প্রথম চয়েস ছিলেন না, এবং সেই গল্পটাও আপনার কাছ থেকে জানতে চাইবো। অনেকে রিকোয়েস্ট করেছে। ব্যারেটো, ইয়েস, 99, ইয়েস, শীতকাল, শীত পড়ছে, ট্রায়াল। অ্যাকচুয়ালি ব্যারেটো আমাদের খেলার কথা ছিল। ট্রায়ালে এসেছিল 2 জন, অ্যালেক্স আর জন হচ্ছে স্ট্রাইকার, অ্যালেক্স হচ্ছে স্টপার। আমি দুজনের ট্রেনিং দেখেছি, চেহারা দারুণ ছিল। বাবলুদা আমাদের কোচ। অ্যালেক্স লম্বা চওড়া চেহারা, আর জন একটু শর্ট হাইট, বাট দারুণ চেহারা, দারুণ প্লেয়ার। টেকনিক্যাল কিছু কারণের জন্য জন অ্যালেক্স হলো না। ব্যারেটো এসছে, ব্যারেটোকে প্রায় আমরা ছেড়ে দিচ্ছি, চলে যাচ্ছি। বাবলুদার পছন্দ ছিল না অতটা মনে হয় বাবলু পছন্দ করে। যাই হোক, তৎকালীন যারা ফুটবল টিম দেখতো তারা ওই সময় কিছুটা জোরপূর্বকই বললো যে ব্রাজিলের ছেলে ওকে রেখে, তো রাজি হলো বাবলুদা, ব্যারেটো সই করলো।
তারপর ইতিহাস। নিশ্চয়ই। জাটুপং এলো, ব্যারেটো সেই টিমে আছে, মোহনবাগান জিতলো, আনন্দবাজার লিখলো কোথায় জাটুপং, শুধুই ব্যারেটো, কোথায় জাটুপং, শুধুই ব্যারেটো। তো ব্যারেটো ইগরের যে জুটিটা সেই বছর আমাদেরকে জাতীয় লিগ দিয়েছিল, ব্যারেটো, ইগর, স্টিফেন ছিল। স্টিফেন আবারবি, রাইট রাইট। আর ওদের জুটি নিয়ে যদি কিছু বলেন তিনজনের। অসাধারণ, তিনজনেই তো গ্রেট প্লেয়ার, যতটা ভালো স্টিফেন ততটা ব্যারেটো দিন বল। আর ইগর দারুণ, পড়তি বয়সে এসেছিল যদিও, দারুণ, অসাধারণ, অসাধারণ দেখিয়েছিল, পায়ের সব দিক দিয়ে মেরে গোল দেয়, এটা হিল করে গোল করেছিল, পায়ের পেছন দিক থেকে শুধু হিল করে দিয়ে চলে গেল, বলটা জালে চলে গেল, দুর্দান্ত। তারপর ব্যারেটো নিজেকে প্রমাণ করেছিল। প্রথম দিনই ব্যারেটো নিজেকে প্রমাণ করতে পারিনি, সময় লেগেছে, তাকে সময় দিতে হয়েছে। তবে একজন বিদেশি প্লেয়ার হিসেবে একটা সম্পূর্ণ অন্য দেশের ক্লাবের প্রতি এত টান দেখা যায়। আজও দেখা হলে হাউ আর ইউ, ব্যারেটো অনেক বড় বোনের মানুষও, হ্যাঁ, মানুষ হিসেবে কোনো সন্দেহ। আর মোহনবাগানটাকে নিজের বাড়ি বলে মনে হয়। কোনো বিদেশি প্লেয়ারের এত যে একটা অন্য ক্লাবের, অন্য দেশে এসে সেই ক্লাবটার প্রতি এত আন্তরিকতা, এই ব্যারেটো ছাড়া দেখা যায়। অনেক দিয়েও গেছে আমাদের। হ্যাঁ, দিয়েছে। তো ব্যারেটো নিয়ে যখন কথা হচ্ছে বাপ্পাদা, একটা সময় ব্যারেটো কিন্তু আমাদের ছিল না, তো তার যে কারণটা সেই নিয়েও আমরা আপনার কাছ থেকে শুনতে চাইবো। 2005-এর মোহনবাগানের ঐতিহাসিক ইলেকশন, যার আগে ব্যারেটো চলে গেল মালয়েশিয়াতে খেলতে, সেই ইলেকশনটা নিয়ে যদি কিছু বলেন। শুনেছিলাম প্রচন্ড টেনশনের একটা ইলেকশন, বিতর্কিত ব্যাপার। এই প্রশ্ন তুই যেটা করছিস দারুণ বিতর্ক, ব্যারেটো কেন চলে গেল না চলে গেল। যাই হোক, মোহনবাগানের এরকম সুখের দিনে আর সেই পুরনো বিতর্ক টেনে আনতে চাই না, কিন্তু ইলেকশনটা নিয়ে কিছু ইলেকশনটা নিয়ে বলতে পারি যে মোহনবাগানে দীর্ঘদিন নির্বাচন হতো না। তারপর যখন নির্বাচন চালু হলো 1988 সালে স্পেশাল অফিসার পোস্ট, 89-90-তে একটা নির্বাচন হয়েছিল, ব্যালট লুঠের নির্বাচন। তখন তো ব্যালটেই ভোট হতো, শুধু আমার ক্লাবে নয়, ইস্ট বেঙ্গলেও সেটা হতো। আচ্ছা। এবং ম্যামস স্পোর্টিং এও তো, ম্যামস স্পোর্টিং এ ইলেকশন আমি কোনোদিন দেখিনি, যাই হোক ইস্ট বেঙ্গলে হতো। আর আমাদের ক্লাবে হয়েছিল, তখন মাঠে 5-7 বছর মাঠ করি, মাঠে প্রায় হোল টাইমার 89-90। আচ্ছা। তখন কি ইলেকশন ছিল? পোস্ট অফিসে ব্যালট যেত, এবার যার যতটা ক্ষমতা সে তার সেই ক্ষমতা বলে ব্যালট তুলতো পোস্ট অফিস থেকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাবের মাস্তানরা ঘুরে বেড়াচ্ছে পোস্ট অফিসে। আমার নিজের চোখে দেখা ইস্ট বেঙ্গল ইলেকশনে, আমি বলতে চাই না কোনো একজনকে, আমি নিজে জানি যে শখের বাজার পোস্ট অফিসে পোস্টমাস্টারকে পরিষ্কার এসে বললো, আপনার কি দরকার, সরকারি চাকরি করেন, ব্যালটটা দিয়ে দিন। আবার এটা অশোকা পোস্ট অফিসে হয়েছিল, বেহালা, ওখানে দুপক্ষ, আমি নাম করবো না, সবাইকে আমি চিনি, আমি এসব প্রসঙ্গ আনবো না, সবই মাঠে। তো দুই দলই এটা করতো। দুই দল মানে ইস্ট বেঙ্গলে হয়েছে, মোহনবাগানেও হয়েছে। মোহনবাগানে যে হয়নি তা তো না, মোহনবাগানেও হয়েছে। এইবার যাই হোক, গরম করে একটা হলো জগা খুচুরি। তারপর তৎকালীন ক্রীড়ামন্ত্রী ছিলেন সুভাষদার ঘরে বসে 1990 সালে একটা সেটেল ডাউন হলো, তোমার এতজন, আমার এতজন। কিন্তু সেই কমিটিটাকে কেউ অ্যাকচুয়ালি এমন ভাবে কমিটিটা এলো, আর তখনকার নির্বাচন পদ্ধতিতে সেটা কেউই মন থেকে মানতো না যে এই কমিটি, অনেকে বলতো তারপর থেকেও নির্বাচন হতো না। এক সময় এলো একসাথে টুটু অঞ্জন কেষ্ট বলরাম। আচ্ছা। টুটু অঞ্জন কেষ্ট বলরাম তখন বেহালার যিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন, ধীরেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছিলেন, অমল বোস, প্রয়াত অমল বোস, যিনি এক্সপ্রেস ডিয়ারির কাছে থাকতেন ম্যান্টনে, তিনি একটা দারুণ স্লোগান দিয়েছিলেন, বাংলার শিক্ষা জগৎ চালাচ্ছে এবিটিএ আর মোহনবাগান চালাচ্ছে কেবিটিএ। তার মানে কি, পশ্চিম বাংলার শিক্ষা জগৎ চালাচ্ছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এবিটিএ, আর মোহনবাগান চালাচ্ছে কেবিটিএ, কেষ্ট বলরাম টুটু অঞ্জন। খুব ক্রিয়েটিভ। তারপর ভাঙন হলো, কেষ্টদা বলরাম দার সঙ্গে টুটুদা অঞ্জনদা, তারপর লড়াই, ভাঙন, একবার আসে একবার যায়, আয়ারাম গয়ারাম চলতে একটা সময়ের পরে ক্লাবে 2002, 2003, 2004 একটা অচল অবস্থা। টুটুদা গেল, নিজে সওয়াল করলো হাইকোর্টে, তারপর কেসটা সুপ্রিম কোর্টেও গেল। কেউ নির্বাচন চায়, কেউ নির্বাচন আটকাতে চায়, কেউ কোর্ট অফিসারকে ধরে ক্ষমতায় থাকতে চায়, যে কোর্ট অফিসার ধরেনি সে ক্ষমতায় মানে ভোট চায়। এরকম সময় সেই ঐতিহাসিক রায় 2005 সালের জুলাই মাস, সম্ভবত জুলাই মাস নাগাদ ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট যে মোহনবাগানের ইলেকশন হবে। এক পক্ষ বলেছিল ইলেকশন হবে, হিসেব আগে দিতে হবে, তারপর সুপ্রিম কোর্ট বলল ইলেকশনের সঙ্গে হিসেবের কোনো সম্পর্ক নেই, অডিট যেমন চলছে চলবে, কিন্তু মোহনবাগান ক্লাবের নির্বাচন হবে। সেই ঐতিহাসিক নির্বাচন সুপ্রিম কোর্ট রায় দিল। সেই ঐতিহাসিক নির্বাচন 2005-এর খুব সম্ভবত বিশ্বকর্মা পুজোর পরের দিন 18ই সেপ্টেম্বর হয়েছিল,
ঐতিহাসিক নির্বাচন টাউন হল, ঠিক আছে? অসম্ভব লড়াই হলো জেনারেল সেক্রেটারি পোস্টে, অঞ্জন মিত্র ভার্সেস বলরাম চৌধুরী, গোটা প্যানেলই লড়াই। তার আগে বলরামদা কিন্তু যখন ক্ষমতায় ছিলেন রড্রিগোকে নিয়ে এসে দুটো ডার্বি জেতা আমাদের মনে ছিল 17ই আগস্ট আর 1 সেপ্টেম্বর। আমি দিন বলে দিচ্ছি 17ই আগস্ট আর 1 সেপ্টেম্বর বলরাম চৌধুরী নিয়ে এসেছিল রড্রিগোকে। বলরামদার আমলে এসেছিল, কিন্তু এই রড্রিগোকে যিনি নিয়ে এসেছিলেন তিনি এখন মোহনবাগানের ইসি কমিটিতে আছেন, গতবারও ছিলেন রঞ্জন বোসের একটা বিরাট ভূমিকা ছিল, যেটা সত্যি সেটা সত্যি। রঞ্জন বোসের একটা বিরাট ভূমিকা ছিল, সে রড্রিগোকে এনে দিয়েছিল, বলরামদার সঙ্গে যোগাযোগ, কন্ট্যাক্ট সব কিছু। হ্যাঁ, বলরামদা তখন দায়িত্বে ছিল, শ্যামল সেন ছিলেন কোর্টের দায়িত্বে, বলরামদা ছিল। তারপর নির্বাচন হলো, ঐতিহাসিক নির্বাচন। গোটা কলকাতা জুড়ে বিরোধী পক্ষের পোস্টার পড়লো। বিরোধী পক্ষ মানে টুটুবাবু, তার এগেনস্টে যারা লড়ছে। টুটুবাবু নির্বাচন লড়েনি, অঞ্জনদার ছিল জেনারেল সেক্রেটারি, কিন্তু টুটুদা ওই প্যানেলটাকে সাপোর্ট করছিল। টুটুবাবু সাপোর্টেড প্যানেলে অঞ্জনদা ছিল, দেবাশিস ছিল, এরা সব ছিল। দেবাশিস ছিল ফিনান্স সেক্রেটারি, অঞ্জনদা জেনারেল সেক্রেটারি। টুটুবাবু সেই প্যানেলটাকে সমর্থন করছিল। আর উল্টো দিকে জেনারেল সেক্রেটারি পদে ছিলেন বলরাম চৌধুরী। গোটা কলকাতা জুড়ে একটা হোর্ডিং পড়েছে, আসছেন বলরাম সভাপতি কমল, আসছেন বলরাম সভাপতি কমল। শোনা যায় প্রচন্ড নেক টু নেক হয়েছিল, বলরামদা প্রায় মেরে দিচ্ছিলেন। হয়েছিল, লড়াই হয়েছিল। টুটু বোস না থাকলে গোহারা। আমি বলছি এখানে চ্যালেঞ্জ করে, টুটু বোস যদি না থাকতো, হাওড়ায় যে শেষ র্যালিটা টুটুদা করেছিল, টুটু বোস যদি না থাকতো তাহলে ওই নির্বাচন বলরাম চৌধুরী জি। একটা লোক ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, তার নাম টুটু বোস। আরে শোন, কেউ স্বীকার করুক কেউ অস্বীকার করুক, আমার কাছে খাপ খুলে লাভ নেই। কেউ স্বীকার করুক না স্বীকার করুক, টুটু বোস যদি না দাঁড়াতো তাহলে বলরাম চৌধুরী জিতে আসতো। একটা ম্যাচ লোক বার করে দিয়েছে, ডিসাইডিং ফ্যাক্টর কে, ম্যান অফ দ্য ম্যাচ কে, টুটু বোস। টুটু বোস একটা স্লোগান আমরা দিতাম, সব ভোট টুটু বোস, সব ভোট টুটু বোস। 2018 নির্বাচন, অঞ্জনদার সঙ্গে টুটুদার লড়াই, 60 বছরের বন্ধুত্ব ভেঙে গেছে। অঞ্জনদা তো সরে গেল নির্বাচন থেকে শেষ মুহূর্তে। আমার বেহালা শিলপাড়া, এই তুই জানিস তাকে, আমরা সংবর্ধনা দিয়েছিলাম সুনীল মিত্র বলে একজন মেম্বারকে, সব থেকে বয়োজ্যেষ্ঠ, বেহালার দেবদারু ফটকের, মনে আছে? কমটনদা গেস্ট হয়ে এসেছিল, সম্রাট ছিল, বাপ্পা ছিল, মনে পড়ে? সন্দীপন ছিল, সন্দীপন ব্যানার্জি, সব তখন এক জায়গায় ছিল। ভবানীদাকে আনা হয়েছিল, ভবানীদা ছিল, কমটনদা ছিল, হয়ে গেল। আমি সেটাই সঞ্চালকের ভূমিকা নিয়েছিলাম, মনে পড়ে? তুই গিয়ে নিয়ে এলি কমটনদাকে এর বাড়ি থেকে, তুই আর বুয়া হলো। সেই সময় ওই সুনীল মিত্রদের বাড়িতে আমি প্রচার করতে গেছিলাম। বলো বাপ্পা তুই কোন দিকে আছিস? আমি টুটু বোস। দেখবেন সুনীলদা বলো, ও ছাড়া কে আছে? ও ছাড়া আছেটা কে? ও ছাড়া কে আছে যে ক্লাব চালাবে? তো বলেছিল ওই সব থেকে বয়স্ক মেম্বার বলেছিল, ও ছাড়া কে আছে? ও ছাড়া কে আছে? শোন, আমি এখনো তোকে বলি, যতগুলো নির্বাচন হয়েছে, যখন নির্বাচন হয়নি এদিক ওদিক দিয়ে হয়েছে, পেছনের দরজা দিয়ে হয়েছে, আমি তার কথা বলছি না। যখন নির্বাচন হয়েছে, প্রপার নির্বাচন যখন হয়েছে, আমার এটা প্রয়াত অমল বোস বলেছিলেন, টুটু মোহনবাগানের ইলেকশনে টুটু যতদিন বেঁচে আছে, টুটু যেদিকে যাবে মোহনবাগানের নির্বাচন। এবং আবারও বলছি, সেই ঐতিহাসিক নির্বাচনে যদি টুটু বোস না থাকতো তাহলে বলরাম চৌধুরীর জয় ছিল অবশ্যম্ভাবী। অনেক অনেক ধন্যবাদ বাপ্পাদা, আপনি আজকে যেভাবে শুরুটা করলেন এবং যেভাবে স্লগ ওভারে যে ব্যাটিংটা করলেন, অসাধারণ হয়েছে। মানে কোনোভাবেই ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। যারাই ক্লাব চালাক না কেন, সে আমার সঙ্গে তার মিত্রতা থাকুক আর আমার সঙ্গে তার মিত্রতা নাই থাকুক, তবু মোহনবাগানীদের উপর আমার এইটুকু আস্থা আছে, ক্লাব কর্তাদের উপর, তারা ইনভেস্টরকে ডিস্টার্ব করবে না। আর ইনভেস্টরকে ডিস্টার্ব করবে কি করে? সঞ্জীব গোয়েঙ্কার মতো একটা ইনভেস্টরকে পরবর্তীকালে আনাও একটা মানে মাথার ঘাম পায়ে পড়ে যায়। তো আরো উন্নতি হবে আশা করছি আগামী দিন। আমরা থাকবো না, তোরা থাকবি, আরো উন্নতি দেখতে পাবি। না না, একেবারেই তাই নয়, আপনি আরো অনেক দিন থাকুন, অনেক সুস্থ হয়ে থাকুন। আর আপাতত এই পজিটিভ নোটেই শেষ করছি আজকে। আরো একবার অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। থ্যাংক ইউ।